হাদি ভাইয়ের হত্যার বিচার কি আদৌ এই বাংলাদেশে হবে? এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা। বলেছিলেন যে আমাদের দেশে মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে সেটা দিয়ে ভারতকে ধ্বংস করে দেওয়া যাবে। এই ইউরেনিয়ামের প্রতি অনেকেরই আগ্রহ আছে, ভারতের আগ্রহ আছে, মার্কিনীদের আগ্রহ আছে, চায়নার আগ্রহ আছে। আমরা চাই যে এমন একটি গার্ড চলা সরকার যারা এই ইউরেনিয়ামটি তুলতে সক্ষম হবে। শহীদ ওসমান হাদির মৃত্যুর পর আপনি এবং এবি জুবায়ের যৌথভাবে ভারতীয় হাই কমিশন ঘেরাও করার উদ্যোগ নিয়েছিলেন, কর্মসূচি নিয়েছিলেন এবং সেটা আপনারা বাস্তবায়ন করেছেন। 24 ডিসেম্বরে বাংলাদেশের আগরতলার কনসুলেটে ভারত নৃশংস হামলা চালিয়েছে। আমাদের বাংলাদেশ ভারতের উপরে এখনো বাণিজ্য ক্ষেত্রে, রপ্তানি আমদানি বিভিন্ন ক্ষেত্রে এখনো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর কত কোটি টাকা আয় করে আপনি জানেন? বাংলাদেশ ভারতের প্রতি বিন্দুমাত্র নির্ভরশীল না, বরং ভারত বাংলাদেশের প্রতি নির্ভরশীল। মোসাদ্দেক কি গুপ্ত শিবির? আমি তো কোনো সন্ত্রাসী না, সাধারণ একজন ক্ষুদ্র কর্মী মাত্র। আগামী নির্বাচনে বিএনপির কেন জেতা উচিত বলে মনে করেন? 11 সরকার একটা নির্দিষ্ট দলকে ক্ষমতা দিয়ে গিয়েছে, এবারে ইউনিস গভর্নমেন্ট এরকম করবে কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। ঢাকা 8 আসনে কে জিতবে বলে মনে হচ্ছে আপনার কাছে? মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি? যারা বিএনপিকে ক্ষমতাসীন দল হিসেবে দেখতে চাইতো তারা এখন বিএনপিকে ঘৃণা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতোই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের নতুন একটি পর্বে। আজকের পর্বে আমি একটু ভয় পাচ্ছি, কারণ আজকের পর্বে আমাদের সামনে আমি একটা ইউরেনিয়ামের খনি নিয়ে বসে আছি। আমাদের সামনে আজকে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইউরেনিয়াম বিষয়ক বিজ্ঞানী, ডাকসুর ইউরেনিয়াম বিষয়ক সম্পাদক, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আমার আছি। তো মনে হয় না যে আপনি ভালো আছেন। কেন? আপনার যতগুলো পডকাস্ট দেখি সবগুলোতে আপনি শুরুই করেন যে আপনি খুব ভয়ের মধ্যে আছেন, সবাইকে এটা বলেন। না, সবার ক্ষেত্রে বলি না, শুধুমাত্র আপনার ক্ষেত্রে বলেছি, কারণ এই ক্ষেত্রে আপনি একটু স্পেশাল। আপনি ইউরেনিয়াম বিষয়ক অনেক বিস্ফোরক আমার মনে হয় আমি এর আগেও শুনছি আপনি ভয়ের মধ্যে আছেন। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি, আলোচনার মধ্যে সবকিছু বলা হবে। আপনি তো একসময় গণতান্ত্রিক ছাত্রশক্তিতে ছিলেন এবং সেখান থেকে পরবর্তীতে আপনাকে বহিষ্কারও করা হয়। গণতান্ত্রিক ছাত্রশক্তিতে যুক্ত হওয়া এবং পরবর্তীতে বহিষ্কার হওয়া নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? আমি গণতান্ত্রিক ছাত্রশক্তিতে কখনোই যুক্ত হইনি, এটি একটি মিসকনসেপশন ছিল। এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির কোনো গঠনমূলক কোনো প্রোগ্রামে কখনোই আমার অংশগ্রহণ ছিল না। আমি গণতান্ত্রিক ছাত্রশক্তির কোনো রাজনৈতিক কার্যক্রমে, কোনো দলীয় কার্যক্রমে আমি কখনো যুক্ত ছিলাম না। এবং আমি যে গণতান্ত্রিক ছাত্রশক্তিতে আছি এটা আমি জানতে পেরেছি মানে আমি যখন বহিষ্কার হই তার সপ্তাহ 2-3 আগে। এর আগে আমি জানতাম না যে গণতান্ত্রিক ছাত্রশক্তির কোনো কমিটি আছে, সেই কমিটিতে আমি আছি। আমরা তো অনলাইনে আপনার একটা বহিষ্কারপত্র দেখেছিলাম যে আপনাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে কি এটার কোনো ভিত্তি ছিল না এই বহিষ্কারাদেশ দেওয়ার? যে সেটার ব্যাখ্যা আমি দিয়েছি, ওই সময় দিয়েছিলাম। গণতান্ত্রিক ছাত্রশক্তিতে আমি কখনো যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করিনি এবং আমি কখনো কমিটিতে থাকতেও চাইনি। এবং গণতান্ত্রিক ছাত্রশক্তিতে বহিষ্কার হওয়ার মানে সপ্তাহখানেক আগে বা 2-3 সপ্তাহ আগে ছাড়া আমি জানতাম না যে আমি গণতান্ত্রিক ছাত্রশক্তির কোনো কমিটিতে আছি। তো এটি একটা মিসকনসেপশন হয়তো বা হয়ে থাকবে। আপনি যদি তাদের সাথে যুক্তই না থাকেন তাহলে তারা আপনাকে নিজেদের একটি অংশ মনে করবে কেন এবং পরবর্তীতে আপনাকে বহিষ্কার করবে কেন? দেখুন, যিনি বহিষ্কার করেছেন, বহিষ্কারের যেই কাগজটার কথা আপনি বলছেন, এখানে 2জন লোকের সাইন রয়েছে। একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর একজন আবু বাকের মজুমদার। আমি 2জনকে বহিষ্কার হওয়ার আগে চিনতাম না। যখন বহিষ্কার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এরপর আমি তাদের নাম সার্চ করে আইডি ঘেটে তাদেরকে আমি চিনি যে তারা কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট, কোন এসে। আমি গণতান্ত্রিক ছাত্রশক্তি শুধুমাত্র একজন ব্যক্তিকে চিনতাম, সেটা হচ্ছে আক্তার হোসেন। আমি আর কাউকে চিনতাম না। তবে আমি বহিষ্কার হওয়ার পরে বা বহিষ্কার হওয়ার সপ্তাহখানে আগে যখন বিষয়ে বেশ কিছু ঝামেলার সৃষ্টি হয় তখন আমি কাউকে চিনতে শুরু করি। এবং আসিফ মাহমুদ ভুইয়া এবং আবু বাকের মজুমদার, এই 2জনকে আমি আসলে বহিষ্কার হওয়ার পরে তাদের সাইন দেখে তারপর আমি চিনতে পারি যে তারা একটা সংগঠনের আহ্বায়ক এবং সদস্য সচিব, আর আমি নাকি সেই সংগঠনের একজন নেতা হিসেবেও আছি, তাদের কমিটিতে আছে। এটা আমি ওই দিনই জানতে পারি স্পষ্টভাবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে আপনার সক্রিয় অংশগ্রহণ আমরা দেখতে পেরেছি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকালীন কোনো স্মৃতি আপনি কি এখন মনে করতে চান কিনা বা কোনো স্মৃতি আপনার এখন মনে পড়ে কিনা? জুলাই গণ অভ্যুত্থানের এবং জুলাই বিপ্লবের যে নামে আপনি অভিহিত করেন না কেন, জুলাই বিপ্লবের যেই সংগ্রামমুখর সময়টা, প্রতিটা মুহূর্তে আসলে
ভোলার মতো কোনো মুহূর্ত ছিল না। তো নতুন করে আসলে স্পেসিফিক আলাদা করে কোনো মুহূর্তকে উল্লেখ করার মতো বিষয় নেই, সব স্মৃতি আমার কাছে সমান। আপনি যে ডাকসুতে জয়ী হয়েছেন, এটা কি আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পেরেছিলেন? হ্যাঁ, আমি নির্বাচন, আসলে আমার তো নির্বাচন করার কথা ছিল ভিপি, জিএস অথবা এজিএসে, এরকম আমরা প্যানেলে গুছিয়েছিলাম, সব কিছু চিন্তা করেছিলাম যে আমরা এইভাবে নির্বাচন করব। তো পরবর্তীতে আমার কাছে যখন নিজস্ব অ্যানালিসিস যখন মনে হলো যে আমাদের পক্ষে এখানে ভিপি দিয়েছে, এজিএসে হয়তো আমরা ভালো ফাইট দিতে পারবো, খুব ভালো ভোট হয়তো গেইন করতে পারবো, কিন্তু জিতে আসাটা অনেক কঠিন হবে। এবং সেই জায়গা থেকে, আর তাছাড়া আমার একটা পর্যায়ে ডাকসুতে নির্বাচনে অংশগ্রহণ না করার ইচ্ছা ছিল। এটি ডাকসু নির্বাচনের 2-3 মাস আগে থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আমার মূল লক্ষ্য হচ্ছে ডাকসু নির্বাচনটা যাতে হয়, সেই লক্ষ্যে আমি আমার প্রচেষ্টাটা চালিয়ে যাবো, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করব না। কিন্তু বন্ধুবান্ধব এবং সহযোদ্ধাদের জোরাজোরিতে বাধ্য হয়ে নির্বাচন করি, বাধ্য হয়ে সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করি। এবং আমি এটা নিশ্চিতভাবে জানতাম যে আমি যেই পদে নির্বাচিত করি না কেন, সেই পদে আমি বিজয়ী হব। এমনকি যদি আমি জিএসও নির্বাচন করি, তো সেই পদগুলোতে হয়তো 50-50 চান্স থাকবে জিতে বের হয়ে আসার। আর সম্পাদক পদে নির্বাচন করলে 100% বা 200% কনফিডেন্স ছিল যে জিতে বের হয়ে আসবো। ডাকসুর আগে তো আপনারা একটা প্যানেল গঠন করেছিলেন, সেখানে আপনি এবি জুবায়ের সহ আরও 4 জনকে নিয়ে একটি প্যানেল করেছিলেন। আপনি এবং এবি জুবায়ের সেই প্যানেলের মধ্য থেকে ডাকসুতে জয়লাভ করেছেন, কিন্তু বাকিরা জয়লাভ করতে পারেনি। এর পরবর্তী সময়ে, অর্থাৎ ডাকসু পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি শিবির শিক্ষার্থীদের হাতে চিরকুট দিয়েছিল, এমন একটি খবর বা এমন একটি ছবি মিডিয়ায় প্রকাশিত হয়। এবং সেই চিরকুটের মধ্যে, শিবির কর্তৃক প্রদত্ত সেই চিরকুটে 2 জনের নাম ছিল শিবিরের সম্পাদকদের বাইরে বা শিবিরের প্যানেলের যারা আছে তাদের বাইরে। সেই 2 জন ছিলেন আপনি এবং এবি জুবায়ের। তো আপনারা কি আসলে শিবিরের সাথে সমন্বয় করে ডাকসুতে জিতে এসেছেন কিনা? যে শিবির কর্তৃক প্রচারিত হয়েছে এই ধরনের কোনো চিরকুট যেখানে আমার নাম আছে, এই ধরনের কোনো চিরকুট আমি অন্তত পক্ষে দেখিনি। আপনি কোথায় দেখেছেন? আমরা মিডিয়া সেটে দেখতে পেয়েছি। আপনার কাছে থাকলে আপনি একটু চেক করেন। আমাদের কাছে আছে, আমরা পরবর্তীতে এখন একটু চেক করেন। আমার কাছে এই মুহূর্তে আমার ফোনটা নেই, যখন ফোনটা থাকবে আমি আপনাকে অবশ্যই পডকাস্টে শেষ হলেও দেখাবো। দেখেন, এটা সম্পূর্ণভাবে যা আমরা যখন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি, আমাদের অ্যাক্টিভিজম 5 আগস্ট পরবর্তী সময় কারো বিপক্ষে না গেলেও, শুধুমাত্র ছাত্রলীগের বিপক্ষে গেল, 5 আগস্ট পরবর্তী সময় এটা অনেকের বিপক্ষে গিয়েছে। আমরা কখনো নিজের বিরুদ্ধেও কথা বলেছি, কখনো আমরা আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলেছি, এবং আমাদের আন্দোলনের সহযোদ্ধা যারা ছিল তাদের প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলেছি। তো সেই সমালোচনা হওয়ার কারণে প্রত্যেকেই বিরোধিতার খাতিরে যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করেছেন, প্রতিযোগী মনে না করে, তারা অনেকেই এইভাবে বিভিন্ন ট্যাগিং বা ফ্রেমিংয়ের চেষ্টা করেছেন। আপনার স্পষ্ট জানা থাকার কথা, 9 সেপ্টেম্বর যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের দিনে যে সকল চিরকুট বিতরণ করা হচ্ছিল, চিরকুট বিতরণ করা আইনত সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিধিমালার লঙ্ঘন ছিল। এবং আমি সেদিন অনেকগুলো চিরকুট যারা বিতরণ করেছে, অনেককে আমি আটকিয়েছি এবং আটকে নির্বাচন কমিশনকে খবর দিয়েছি। আর নির্বাচন কমিশনের মাধ্যমে সিনিয়র নিতে সহযোগিতা করেছে, এবং নির্বাচন কমিশন এবং পুলিশ কর্মকর্তা যারা ছিল তাদেরকে অভিযোগ দেওয়ার পর অনেকেই এই চিরকুটগুলো ছিনিয়ে নিয়েছেন। এরকম যতগুলো চিরকুট উদ্ধার হয়েছে, কোনো চিরকুটে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে চিরকুটগুলো শিবির বিতরণ করছিল, সেই শিবিরের চিরকুটটা অনেকটা তাবিজের মতো ছিল, এগুলো এরকম ভাঁজ করা ছিল। এবং সেখানে আমি শুধু তাদের প্যানেলেরই বাইরে, আমার কাছে তো কারো নাম চোখে পড়ে নাই। আর ছাত্রদলের প্যানেল যদি বলেন বা ছাত্রশক্তির প্যানেলে যদি বলেন, কোনো প্যানেলে আমি সবগুলো চিরকুটই দেখেছি, কোথাও তো আমাদের নাম আমি দেখিনি। তো সুতরাং এটা আসলে পরবর্তীতে আমি দেখলাম যে ফেসবুকে একটা পোস্ট হচ্ছে, যেই পোস্টে কলম দিয়ে লেখা 28 জনের একটা তালিকা। সেই 28 জনের তালিকার মধ্যে শুধু আমি আর জুবায়ের না, আমাদের প্যানেলে যার 2 জন আছে সদস্য পদে, তাদের নামও ছিল, আশিক এবং আব্দুর রহমান। এরকম একটি চিরকুটার নোটের ছবি তুলে কেউ বলার চেষ্টা করছেন, আর বাকি সব হচ্ছে শিবিরের প্যানেলের। তখন বলার চেষ্টা করছেন যে শিবির আমাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু আমি অন ক্যামেরা বলতে পারি যে শিবিরের পক্ষ থেকে, শিবিরের যে বর্তমান যিনি এজিএস এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান যিনি সভাপতি মহিউদ্দিন খান, উনি নির্বাচনের প্রায় সপ্তাহখানেক আগে উনি আমাকে ডেকে নেন। উনি সাদিক কায়েম ভাই, ওনার 2 জনে আমাকে ওনাদের অফিসে ডেকে নেন, ডেকে নিয়ে আমাকে অফার করেন আমি যাতে ওনাদের প্যানেল থেকে এজিএস হিসেবে নির্বাচন করি। তখন আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং আমি বলি যে আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব, নির্বাচন করলে। তো আমার তো সুযোগ ছিল তাদের প্যানেলে এজিএস হিসেবে নির্বাচন করার, সুতরাং তাদের প্যানেলে আমি কেন সম্পাদক হিসেবে নির্বাচন করব। তো এইটা সম্পূর্ণ একটি বানোয়াট বিষয় যে এরকম একটি হাতে কলমে, এটা তো আপনিও লিখতে পারেন,
আমিও তো এরকম একটা চিরকুট তৈরি করতে পারি, যে চিরকুটে মনে করেন শিবির প্যানেল 28 জনের নাম দিয়ে 27 নম্বরে আপনার নাম আমি ঢুকিয়ে দিতে পারি না? এবং সেটা নিয়ে আমি দেখেছি যে একটা মানে ভুইফোর একটা অনলাইন প্ল্যাটফর্ম যারা নিউজ পর্যন্ত করেছে, যারা আমার কনসেন্টটা নেওয়ার মতো কোনো প্রয়োজনীয়তা অনুভব করে নাই, অথচ তাদের প্রতিনিধি আমার সাথে পরিচিত, আমার সাথে কানেক্টেড, আমি নাম নিয়ে বলছি, বাংলা নিউজ 24, তারা নিউজ করেছে। কিন্তু সেই নিউজের ব্যাপারে আমার যে একটা কমেন্ট তাদের নিতে হবে, বা আমাদের 4 জনের অন্তত একজনের যে অন্তত কমেন্ট নিতে হবে, তারা কারোরই নাম কমেন্ট নেননি। কমেন্ট না নিয়ে আমি এটা মনে করি সম্পূর্ণ ভুয়া এবং প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চালানো হয়েছে এবং তারা কোনো ক্ষেত্রে সফল হয়েছে। এখন যখনই কোনো ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটে, কেউ সবাই না, ক্যাম্পাসের একটা অংশ শিক্ষার্থী এখন তাদের এই প্রোপাগান্ডায় বিলিভ করা শুরু করেছে এবং তারা এভাবে চিন্তা করতে চায় যে আমরা হয়তো শিবিরের সাথে আলোচনা করে নেগোসিয়েশনের মাধ্যমে নির্বাচন এসেছি। কিন্তু এটি সম্পূর্ণ বানোয়াট কথা। যদি আমি শিবিরের সাথে নেগোসিয়েশন করে নির্বাচন করতাম, তাহলে আমার সুযোগ ছিল শিবিরের প্যানেল থেকে এজিএস পদে নির্বাচন করা। তাহলে তখন শিবিরের এজিএস কোথায় যেত? তখন আমাকে মহিউদ্দিন খান নিজে প্রস্তাব দিয়েছেন যে আমি যাতে তাদের প্যানেল এজিএস হিসেবে নির্বাচন করি। আচ্ছা, আমি এটা ডিনাই করেছি, এই জন্য তারা করেছে। এটা তারা তখন সিদ্ধান্ত নিয়ে আমি যদি অ্যাকসেপ্ট করতাম, আমি তো অ্যাকসেপ্ট করিনি। আমি তো আমাদের স্বাতন্ত্র্যবোধ সেটা আমি ধরে রাখার চেষ্টা করেছি, ধরে রাখতে চেয়েছি। তার মানে আপনি এটাকে মিথ্যা বা বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে বলতে চাইছেন? যে আবার এটা এইভাবে হতে পারে, ধরেন অনেকেই তো আমরা যখন ভোট চাইতে গেছি, আমাকে একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশ ভোটার আমাকে এরকম বলেছে যে আমরা পুরো ভোট শিবিরের প্যানেল ধরে দিব, কিন্তু এর বাইরে তোমাকে আর জোবায়েরকে ভোটটা দিব। কেউ বলছেন তোমাদের 4 জনকে দিব। তো আপনি যেই ছবিটাকে বেস্ট করে নিউজ হয়েছে, যেই ছবিটা প্রথম পোস্ট করেছেন উমা ফাতেমা আপা, সেই ছবিটা আমি দেখতে পেয়েছি যে সেখানে আমাদের 4 জনের মানে আমাদের ছোট প্যানেল, এই 4 জনের নামই সেখানে ছিল। তো এমনও হতে পারে যে হয়তো কোনো শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য তারা নোট করেছে যাতে ভুলে না যায়, সেখানে হয়তো আমাদের 4 জনের নাম তারা ইনক্লুড করেছে। হতে পারে যে কেউ ভোটার স্বাধীনতা আছে, ভোটার চাইলে এভাবে করতেই পারে যে সে পুরো প্যানেল একজনকে ভোট দিবে, বাইরে 2 জনকে ভোট দেবে, বাইরে 3 জনকে ভোট দেবে, বা সে অনেকেই আছে আপনি খুঁজে পাবেন যে ভিপি পদে হয়তো শিবিরকে ভোট দিয়েছে, জিএস পদে ছাত্রদলকে ভোট দিয়েছে। আপনি হয়তো এরকমই দিয়েছেন, আমার ধারণা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ডাকসুতে জয়লাভ করার পর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে আপনি এখনো পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কি কাজ করেছেন? এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কি কাজ করেছি এটা বললে আসলে লম্বা রিপোর্ট কার্ড প্রকাশ করতে হবে। আমি ইতিমধ্যে প্রায় গণনা করে দেখতে হবে, আমার ধারণা ইতিমধ্যে 1/2 মতো আমি প্রোগ্রাম করেছি সাহিত্য সংস্কৃতি রিলেটেড। ইতিমধ্যে আমার প্রায় 4-5টা প্রকাশনা পেন্ডিং হয়ে আছে, কিছুদিনের মধ্যে পাবলিশ হবে। এগুলো যখন পাবলিশ হবে তখন আমরা বলবো। তো আমরা কাজগুলো গুছিয়ে নিয়ে এসেছি। অনেকগুলো সাহিত্য রিলেটেড সেমিনার করেছি, অনেকগুলো কম্পিটিশন করেছি, অনেকগুলো কালচারাল প্রোগ্রাম করেছি, এবং সবথেকে বেশি ইউনিক যে কাজগুলোর মধ্যে আমরা করেছি সেগুলো যদি কয়েকটা উল্লেখ করি, প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস হয়তো বা সম্ভবত আমার জানা নেই, আমি দেখিনি যে আমার প্রোগ্রামটা আমি সূচনাই করেছি। আমার সাহিত্য সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমি ফার্স্ট যে প্রোগ্রাম করি 16ই সেপ্টেম্বর, সেটি ছিল হচ্ছে ইশারা ভাষা দিবস উপলক্ষে মাইম প্রদর্শনী। আপনারা জানেন সবাই, অনেকেই আমরা বাক প্রতিবন্ধী আছি, যারা কথা বলতে পারি না। বাক প্রতিবন্ধী 2 ধরনের, একটা হচ্ছে যারা আপোষ করে এই জন্য কথা বলে না, আর একটা হচ্ছে যারা জন্মগতই বাক প্রতিবন্ধী। তো এই যে উভয় বাক প্রতিবন্ধী, তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের যে ভাষা সাইন ল্যাঙ্গুয়েজ, সেই সাইন ল্যাঙ্গুয়েজের উপরে আমরা প্রথম প্রোগ্রাম তাদেরকে উৎসর্গ করে আমরা টিএসসিতে মাইম প্রদর্শনী করেছিলাম তাদের সেই দিবসটাকে স্মরণ করে। সেটাই আমার ফার্স্ট প্রোগ্রাম ছিল। ফার্স্ট প্রোগ্রামে আমি এই ধরনের বাক প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে আমি প্রায়োরিটি দিয়েছি। এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়তোবা আমি প্রথম যিনি পুঁথি পাঠের আসর করেছেন। এছাড়া এর আগে পরে আমার চোখে অন্ততপক্ষে পড়ে নেই যে পুঁথি পাঠের আসর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে কিনা, হয়তো হয়ে থাকতে পারে, হয়তো আমি দেখিনি। তারপরে আমরা আদি নববর্ষ উৎসব করেছি, যেটি নিয়ে অনেক রিউমারও ছড়ানো হয়েছে যে আমরা পহেলা বৈশাখকে বাদ দিয়ে পহেলা বৈশাখকে প্রতিস্থাপিত করতে যাচ্ছি। কিন্তু পহেলা বৈশাখ হচ্ছে আমাদের নববর্ষ, আর পহেলা অগ্রহায়ণকে আমরা আদি নববর্ষ হিসেবে উদযাপন করতে চেয়েছি। আমরা দেখেছি যে ন্যাশনাল মিডিয়া, বেশিরভাগ মিডিয়াগুলোই এই শব্দের রাজনীতিটা খেলেছে। আমরা বারবার করে উল্লেখ করেছি আদি নববর্ষ হিসেবে উদযাপন করতে যাচ্ছি, কিন্তু তারা সবাই এইভাবেই নিউজ করেছেন যে পহেলা অগ্রহায়ণই নববর্ষ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ডাকসু।
তো এই ধরনের একটা কথা বলেছে। কিন্তু আমরা আমানি উৎসবটাকেই নতুন করে স্মরণ করার জন্য আদি নববর্ষ নামে এই উৎসবটা আয়োজন করেছিলাম। এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিক একটি আয়োজন। তো এই ধরনের অসংখ্য ইউনিক আয়োজন আমার হয়েছে। আপনি আমার টাইমলাইন বা নিউজ ফিড ঘাটলে অথবা ডাকসুর পেজ দেখলে আপনারা এটা জানতে পারবেন। আমি চেষ্টা করেছি, হয়তো শিক্ষার্থীদের যে এক্সপেকটেশন সে এক্সপেকটেশনের একটা সিংহভাগে আমি ফুলফিল করতে পারিনি, এটা আমি স্বীকার করতে চাই। কারণ শিক্ষার্থীদের যে এক্সপেকটেশন, সেই পরিমাণ এক্সপেকটেশন ফুলফিল করার মতো যেই রিসোর্স প্রয়োজন, সেই রিসোর্স ডাকসুরও নেই, বিশ্ববিদ্যালয়েরও নেই। তো তারপর আমি আমার সাধ্য আলোকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এমনকি ডাকসুর ফান্ড থেকে এখন পর্যন্ত একটা টাকা না নিয়েও আমার প্রায় 150 মতো প্রোগ্রাম পরিচালনা করেছি। তাহলে ওই প্রোগ্রামগুলো কার টাকায় হচ্ছে? এই প্রোগ্রামগুলো আমি ম্যাক্সিমাম যেগুলো করেছি বিভিন্ন জায়গা থেকে স্পন্সর নেওয়ার চেষ্টা করেছি, কেউ আমাদেরকে ডোনেশন দিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে আমি যখন বিভিন্ন প্রোগ্রাম করার জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোর কাছে যাচ্ছিলাম, আমি অনেক প্রতিষ্ঠানে দৌড়িয়েছি। এবং মানে বলে না যে চাকরি পেতে পেতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, আমি অনেক স্পন্সরের কাছে দৌড়িয়েছি। এর হিসেবগুলো হয়তো আমার জুতার তলা অনেকই ক্ষয় হয়ে গিয়েছে। তো সেখানেই যে আমি যে ফিডব্যাকটা পেয়েছি একটা বৃহৎ অংশের কাছ থেকে, তারা বলেছেন যে ডাকসুর সাথে যেহেতু সামনে নির্বাচন, আর ডাকসুতে যেহেতু শিবিরের সবাই বিজয়ী হয়েছে, তুমি যতই স্বতন্ত্র নিজেকে পরিচয় দাও না কেন, ডাকসুতে আমরা কোনো একটা কাজ করা মানে শিবিরের সাথে কাজ করা। আর শিবিরের সাথে কাজ করলে জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের এই কর্পোরেটে কোনো অসুবিধা সৃষ্টি হবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কিত আছি। সুতরাং এই কারণে আমরা তোমাদের সাথে আমরা এখন সরাসরি কাজ করতে পারতেছি না, তবে তোমাদের জন্য দোয়া থাকবে। আমরা ভবিষ্যতে আমরা তোমাদের সাথে একসাথে কাজ করার চেষ্টা করব। এরকম ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আমাদেরকে এই কথা বলে আমাদেরকে স্পন্সর দেয়নি। এবং দু একটা প্রতিষ্ঠান প্রোগ্রামের গুরুত্বটা বুঝেছেন যে এটা হওয়া দরকার, তারা তাদের CSR ফান্ড থেকে আমাদেরকে ডোনেশন দিয়েছেন, বলেছেন যে তোমাদেরকে প্রোগ্রামটা তোমরা করো, এটা আমরা চাই, মনে প্রাণে চাই যাতে এই প্রোগ্রামটা বাস্তবায়িত হয়। আমরা মনে প্রাণে চাই যে বাস্তবায়িত হয়। এটা খুব ভালো একটা উদ্যোগ, সেজন্য আমরা একটা ডোনেশন দিচ্ছি, কিন্তু তোমরা এটা কোথাও বলবো না যে এই প্রতিষ্ঠান থেকে আমরা এটা টাকাটা দিয়েছি, তোমাদের ব্যানারে উল্লেখ করবে না। কারণ তাদের মধ্যে এই চাপা ভয়টা আছে, যদি নির্বাচনের পরে অন্য কিছু হয় তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ততা হবে কিনা। তো এইরকম হয়েছে। আমি এই ধরনের একটা বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি আমাকে গত 4 মাসে হতে হয়েছে। তবে তারপর আমরা যে স্পন্সরগুলো পেয়েছি, এটা দিয়েই আমরা এই কাজগুলো করেছি। তবে সব স্পন্সর যদি আমরা পেতাম, যারা স্পন্সর করার আগ্রহী কিন্তু বেশ কিছু কারণে প্রতিবন্ধকতার কারণে পারছে না, সবগুলো আমরা ইনক্লুড করতে পারলে আমরা আরো ব্যাপক পরিসরে কাজ করা সম্ভব হতো। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপে আপনি জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করছিলেন বা জাতীয় সঙ্গীত গাইছিলেন। সেই সময়ে আপনার হাত থেকে ডাকসুর ভিপি যিনি আছেন সাদিক কায়েম ভাই, তিনি মাইকটা কেড়ে নেন এবং পাশাপাশি আপনি ভুলভাবে জাতীয় সঙ্গীত গাইছিলেন। তো এই বিষয়টাকে আপনি ব্যাখ্যা করবেন কিনা? এবং সেই সাথে আরও একটি প্রশ্ন আমি করতে চাই, ডাকসুর একজন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েও এই যে ভুলভাবে জাতীয় সঙ্গীত গাইছিলেন, এইটাকে কি আপনি নিজের ব্যর্থতা হিসেবে মনে করেন কিনা? দেখুন, আমি আমার স্কুল লাইফে অসংখ্য দিন আছে যে জাতীয় সঙ্গীত যে পরিচালনা, স্কুলে পিটি সমাবেশে যে জাতীয় সঙ্গীত পরিচালনা, সেটা আমি করেছি। আমার স্কুল জীবনে অনেক অনেক দিন এটা আমি করেছি। যদিও কলেজ লাইফ যখন হয়, কলেজ লাইফে আমাদের সেই সুযোগটা ছিল না, তবে আমি স্কুল লাইফে অনেক দিন এটা করেছি। তো সুতরাং জাতীয় সঙ্গীত ভুল হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে সেদিন যেটা হয়েছিল আমার যতটুকু স্মরণ হয় যে স্পিকারে জাতীয় সঙ্গীতটা বাজানো হচ্ছিল এবং আমরা লিপসিং করছিলাম। তো তখন মানে একটা জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল একটা মাইক্রোফোনে মোবাইল দিয়ে বাজানো হচ্ছিল, আর একটা বাজানোর চেষ্টা করা হচ্ছিল পাশে যে সাউন্ড বক্সটা আছে ওটার সাথে সরাসরি কর্ড কানেক্ট করার মাধ্যমে। তো দুইটা একসাথে আলাদা ভাবে বেজে উঠছে। তো এটা লিপসিং করতে যেয়ে একটু মানে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে এখানে। তো এটাকে আমি আয়োজকরাও এটা দুঃখ প্রকাশ করেছেন। আয়োজক যারা ছিলেন, এটার মূল আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট সোসাইটি, তারাও এটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে কীভাবে এই ভুলের সূত্রপাতটা হয়েছে, যে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে এটি হয়েছে। এবং আমিও দুঃখ প্রকাশ করছি যে আমরা আর একটু সতর্ক থাকলে এটি হয়তো এই মিসম্যানেজমেন্টটা হতো না। পাশাপাশি সাংবাদিক বন্ধুগণ যারা এটি প্রত্যক্ষ করেছেন, যারা এটি ছড়িয়েছেন, তারা হয়তো এটি বিবেচনায় নিতে পারতেন যে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে ভুল হয়েছে। এটাকে আমরা মানে সমালোচনা, যান্ত্রিক ত্রুটির কারণে গাইতে কারো ভুল হবে, এই জিনিসটাকে আসলে মেনে নেবে কেউ, বা আমাদের দর্শকরা কি সেটা মেনে নেবে? জাতীয় সঙ্গীত যান্ত্রিক ত্রুটির কারণে
ভুল হইতে পারে কি না, আপনার কি মনে হয়? ধরেন একই সাথে দুইটা ভিন্ন ভিন্ন টাইমে, ধরেন একটা 2 সেকেন্ড আগে একটা 2 সেকেন্ড পরে জাতীয় বাজানো হইলো, তখন কি মিসম্যাচ করবে না? আপনি যদি লিপসিং করতে চান বা মিলাইতে চান, তখন তো আপনার এই হইতেই পারে। তো আমার কাছে শুরু থেকে আমি যেভাবে গাচ্ছিলাম আমার যতটুকু মনে পড়ে, তো পরে অন্য বক্সে বেজে ওঠার পরে তখন করতে গিয়েছিলাম, মিলাতে গিয়েছিলাম, তখন আমার যতটুকু মনে পড়ে এই কারণে এই মিসম্যানেজমেন্টটা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে। তো পরবর্তীতে কিন্তু আমরা জাতীয় সঙ্গীত গিয়েছি, কিন্তু সেই ভিডিওটা কিন্তু কেউ ছাড়েনি। এটা কিন্তু পুরো আমরা প্রায় সুন্দরভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। আমরা এই প্রসঙ্গ বাদ দিয়ে, অর্থাৎ জাতীয় সঙ্গীত প্রসঙ্গটা বাদ দিয়ে পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছি। আমাদের বহুল আলোচিত একটা প্রসঙ্গ বর্তমানে, সেটা হচ্ছে ইউরেনিয়াম প্রসঙ্গ। আপনি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমাদের দেশে মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে যেই পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে সেটা দিয়ে ভারতকে ধ্বংস করে দেওয়া যাবে। তো ডাকসুর একজন প্রতিনিধি হিসেবে এই ধরনের মন্তব্য কতটুকু যৌক্তিক, আর আমাদের দেশে আসলেও সেই পরিমাণ ইউরেনিয়াম আছে কিনা যেটা দিয়ে আমরা ভারতকে ধ্বংস করে দিতে পারবো? দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকে এই বিষয়টি জানতে চান, কিন্তু আমি আমার হয়তো কোনো পাবলিক প্লেস এখন এটি বলার সুযোগ হয়ে ওঠেনি যে যেইটার কারণে এই বিতর্কটা সৃষ্টি হয়েছে, যেটার কারণে এটি নিয়ে ট্রল হচ্ছে, সেটি হচ্ছে একটি কাট পিস ভিডিওকে কেন্দ্র করে। আমার পুরো বক্তব্যটা বা পুরো কথাটা সেখানে আসলে প্রেজেন্ট করা হয়নি। আমি যেটি বলতে চাচ্ছিলাম, যে বোঝাতে চেয়েছিলাম যে তার 2 দিন আগে ওই বক্তব্যটা আমি যদি দিই, তার 2 দিন আগেও হেমন্ত, ওনার নামটা আমার স্মরণ আসতেছে না, আসামের যিনি মুখ্যমন্ত্রী, অত ওয়েল নন, তিনি হুমকি দিয়েছেন যে বাংলাদেশকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিবেন। এই ধরনের হুমকি প্রায় ভারত থেকে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় বাংলাদেশের পারমাণবিক শক্তি সম্পন্ন একটা কান্ট্রি হিসেবে আবির্ভাব হওয়া উচিত না? বাংলাদেশের পরমাণু শক্তি থাকা উচিত কি উচিত না, আপনি বলেন? বাংলাদেশের পারমাণবিক শক্তি থাকা উচিত, কিন্তু যেভাবে আপনি কনফিডেন্টলি বলেছেন যে আমাদের যে পরিমাণে ইউরেনিয়াম মজুদ আছে কুলাউড়া পাহাড়ে, সেটা দিয়ে ভারতকে উড়িয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া যাবে। কুলাউড়া পাহাড়ের যে ইউরেনিয়ামের কথাটা আছে, সেটি আমরা অনেক দিন ধরে আমি এটি সম্পর্কে জানার চেষ্টা করেছি অনেক আগে থেকেই। তো এখানে এক এক ধরনের এক একজনের বক্তব্য এক এক রকম পাওয়া যায়। তো এটি আসলে বাংলাদেশের ধরেন যে রিসোর্সগুলো আছে, সেই সব রিসোর্স কিন্তু জনমানুষকে জানতে দেওয়া হয় না। এর বেশ কিছু কারণ আছে, এর পিছনে অনেক ভূ রাজনীতি জড়িয়ে থাকে। তো কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম আছে এটা তো সত্য, এবং যে কোনো ইউরেনিয়ামকে একটা নির্দিষ্ট সময় ধরে যে কোনো সায়েন্সের ছাত্র মাত্রই জানবে, এটিকে প্রক্রিয়াজাত করে যে কোনো ইউরেনিয়ামকেই একটা দীর্ঘ সময় প্রক্রিয়াজাত করার মাধ্যমে এটিকে মানে তেজস্ক্রিয় করা সম্ভব হয়। তো আমার যতটুকু ধারণা, আমার জানার স্বল্পতা থাকতে পারে, তো ইউরেনিয়াম আছে এটা তো সত্যি, এটা তো কেউ অস্বীকার করছে না। এবং যেটি নিয়ে আসলে আপনার কথা উঠছে সেটি হচ্ছে, অনেকে হয়তো বলার চেষ্টা করেছেন যে ইউরেনিয়াম তুললেই সেটা বোমা হয়ে যাবে কিনা, তুললে সেটা মারলে কি মানে বোমা হিসেবে কাজ করবে কিনা। সেটা আসলে একটা মিসকনসেপশন। এটা একটা দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াজাত করে এটাকে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে নিয়ে আসতে হয়। এটি একজন সচেতন নাগরিক মতো সবাই জানে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে কি সেই সামর্থ্যটা আছে কিনা? আপনার ভাষ্যমতে আপনি যেটা বলছেন যে ইউরেনিয়ামকে প্রসেস করে বোমা বানানোর সেই ধারণ ক্ষমতাটা বা সেই সক্ষমতাটা বাংলাদেশের আছে যে আমি সেটাই আমার বক্তব্যে উল্লেখ করেছি। আপনি যদি আমার বক্তব্য পুরোটা শুনতেন তাহলে এই জবাবটা আপনি দ্বিতীয়বার আমাকে করতেন না। আমার সেখানে কথা, আমি বক্তব্যটা শুনেছি, কিন্তু আমাদের দর্শকরা অনেকে হয়তো সেটা শোনেননি এবং আপনার পক্ষ থেকেও সেটা সেভাবে পৌঁছানো হয়নি। আমি আনকোট করি, সেটা হচ্ছে আমার বক্তব্যটা ছিল যে এরকম অনেকে আমাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। তো তারা জানেন না যে আমাদের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটিতে চাইলে ভারতকে অসংখ্যবার ধ্বংস করা সম্ভব, কিন্তু আমরা ধ্বংস চাই না। আর পরের বাক্যটা ছিল আমরা সেই ধ্বংস চাই না, আমরা চাই যে এমন একটি গার্ডসওয়ালা সরকার যারা এই ইউরেনিয়ামটি তুলতে সক্ষম হবে। কারণ বিগত 45 বছর ধরে, 45 বা 50 বছর ধরে ইউরেনিয়াম আবিষ্কার হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই তোলার ব্যাপারে কোনো পদক্ষেপ বা ওই সাহস, ওই শক্তি কোনো সরকার অর্জন করতে পারেনি। তো সেই গার্ডসওয়ালা সরকার আমাদের লাগবে। এরকম গার্ডসওয়ালা সরকার আসলে বাংলাদেশের সেই পরিমাণ শক্তি সামর্থ্য অর্জন হবে একদিন। সেই পরিমাণ শক্তি সামর্থ্য অর্জন হলে একদিন বাংলাদেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশ আরও কয়েকভাবে পরমাণু
শক্তিসম্পন্ন বাংলা হতে পারে, সেটা হয়তো বিভিন্ন পারমাণবিক শক্তিধর দেশের সাথে বিভিন্ন চুক্তি করার মাধ্যমে, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, সেটার মাধ্যমেও বাংলাদেশ এটা হতে পারে। তো আমার বক্তব্যটা মানে এখানে পুরোটা পরিষ্কার যে আমি বলেছি যে এমন একটা সরকার লাগবে যারা গার্ডসওয়ালা এবং তারা এটা তুলতে সক্ষম হবে। আমি বলছি সক্ষম হবে, সবাই সক্ষম না। সক্ষম থাকলে তো আমি আজকেই, যদি ইউনুসের যদি সেই সক্ষমতা থাকতো তাহলে তো আমি কালকেই বা সেদিনই আমি যমুনা অভিমুখে মার্চ করতাম এবং ইউনুস সাহেবকে বলতাম যে আপনি এটা এখনই তুলুন। আমি জানি ইউনুস সাহেবের গার্ডস নাই, আমি জানি ইউনুস সাহেবের সেই গার্ডস নাই, এবং বিগত যে গভর্নমেন্টগুলো ছিল কারো সেই গার্ডস ছিল না। কিন্তু গার্ডস যাদের আছে তারা কিন্তু এই ইউরেনিয়ামের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। হিলারি ক্লিন্টন যখন 2012 সালে সম্ভবত বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু সেই কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম নিয়ে কথা তুলেছিলেন। এবং আমরা রাজনৈতিক বাতাসে এই খবর এইটা চাওয়ার আছে, যারা রাজনৈতিক সচেতন তারা মাত্রই জানেন যে এই ইউরেনিয়ামের প্রতি অনেকেরই আগ্রহ আছে। ভারতের আগ্রহ আছে, মার্কিনীদের আগ্রহ আছে, চায়নার আগ্রহ আছে, অনেকেরই আগ্রহ আছে। আপনার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পরে আমরা দেখেছি যে কিছু বিশিষ্ট ব্যক্তি, গুণীজন এবং কিছু অধ্যাপকবৃন্দ এটা নিয়ে বিভিন্ন কিছু মন্তব্য করেছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশে যে ইউরেনিয়ামটা আছে সেটা আসলে তেজস্ক্রিয় বোমা বানানোর জন্য বা পারমাণবিক বোমা বানানোর জন্য খুব একটা উপযোগী না এবং এটা খুব একটা তেজস্ক্রিয় ধরনেরও আমরা বলতে পারি না। তো এর পরেও কি অধ্যাপকদের এরকম বিভিন্ন অধ্যাপকের বা বিভিন্ন গুণীজনের এরকম মন্তব্যের পরেও কি আপনি আপনার বক্তব্যে অটল থাকবেন? দেখুন, এই বক্তব্য যারা দিয়েছেন তারা কেউ সেই ইউরেনিয়াম তুলে কতটুকু বিশ্লেষণ করেছেন আমি জানি না, বা আমি যাদের কথা বলছি যে, এবং আরও অনেকেই তো এই বক্তব্য দিয়েছেন যে এটিকে তেজস্ক্রিয় করা সম্ভব, এটিকে প্রক্রিয়াজাত করা সম্ভব, অনেকেই তো বলেছেন না? যারা বলেছেন তারাও কি সেই ইউরেনিয়াম তুলে সেটি পর্যবেক্ষণ করেছেন কি না সেটিও আমার সঠিক জানা নেই। তবে আমি মনে করি যে দুটো আলাপই বর্তমান রয়েছে। কেউ বলার চেষ্টা করেছেন এটি কোনোভাবেই তেজস্ক্রিয় করা সম্ভব নয়, আর কেউ বলার চেষ্টা করেছেন এটিকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে তেজস্ক্রিয় করা সম্ভব, সক্রিয় করা সম্ভব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার যে আকাঙ্ক্ষা, আমি আমার আকাঙ্ক্ষাটা বলার চেষ্টা করেছি। আমি চাই বাংলাদেশ একদিন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হোক এবং বাংলাদেশের দিকে যে কেউ চোখ তুলে তাকানোর আগে বেশ কয়েকবার ভেবে তারপর যাতে কালো চোখ দেয়। তো সেই হিসেবে আমি চাই বাংলাদেশ সামরিকভাবে আরও অনেক বেশি শক্তিশালী হোক। বাংলাদেশে হিউজ পরিমাণ মেধাবী আছে। বিশ্বের অনেক দেশে যে সায়েন্টিস্টরা আছে তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশ কিন্তু বাংলাদেশের। তাদেরকে যদি আমরা বাংলাদেশে সেই রিসোর্সটা দিতে পারতাম, সেই সক্ষমতাটা যদি দিতে পারতাম, তাহলে বাংলাদেশে কিন্তু পাকিস্তানের মতো প্রতি বছরে হাজার হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করার মাধ্যমে হিউজ টাকা আয় করতে পারতো। অনেক দেশ কিন্তু অস্ত্র রপ্তানির মাধ্যমে তাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো বাংলাদেশ কেন সেখানে পিছিয়ে থাকবে? বাংলাদেশ কেন নিজে সামরিকভাবে শক্তিশালী হবে না? আমার এই আকাঙ্ক্ষাটা থাকা, আমি মনে করি এটা আমার জন্য গর্বের। আমি মনে করি বাংলাদেশ একদিন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে এবং বহির্বিশ্বে শুধুমাত্র এই বাংলা যে পূর্ব বাংলার ভূখণ্ডটা, আপনি যদি এটির গত 200 বছরের বা তার পূর্ববর্তী সময়ের হিস্ট্রি পর্যালোচনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের এই অঞ্চল থেকে কখনোই কোনো সাম্রাজ্য বা এমন শাসন গড়ে ওঠেনি যারা পুরো বিশ্বকে ডমিনেন্স করেছে। আমি মনে করি বাংলাদেশের সেই মেধা রয়েছে, সেই সক্ষমতা রয়েছে, সেই মেরিটগুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে না, শুধু বহির্বিশ্বকে ডমিনেন্স করতে সক্ষম হবে। এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দেয় যে গাজা উড়িয়ে দিবে, তখন বাংলাদেশেও মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা এই হুমকি দেওয়ার সক্ষমতা অর্জন করবে যে আপনি অন্য একটি দেশের উপর অন্যায়ভাবে আগ্রাসন চালাইলে বাংলাদেশ আপনার এই কালো চোখকে উপরে ফেলবে। এই ধরনের হুমকি দেওয়ার সক্ষমতা বাংলাদেশ অর্জন করবে। আমি চাই যখন ডোনাল্ড ট্রাম্প এর মতো সন্ত্রাসীরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে একজন নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন তুলে নিয়ে যায়, তখন বাংলাদেশ এই হুমকিটা দেওয়ার সক্ষমতা অর্জন করবে যে আপনি এখনই ছেড়ে দিন এবং আপনি এটার জন্য ক্ষমা চান বা তার এই অপরাধের বিচার আদায় করে দিতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে। আমরা এরকম একটি শক্তিধর বাংলাদেশ আমরা চাই। এটা আমাদের স্বপ্ন। আমরা জানি না আমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবিত হবে কিনা, কিন্তু আমরা আজীবন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো, কাজ করে যাবো। যেভাবে আমরা কাজ করেছি ঘন ঘর ফেসিবাদের সময়, যখন কেউ
মানে স্বপ্ন দেখতে পারছিল না যে বাংলাদেশ একদিন ফেসিবাদ মুক্ত হতে পারে। কেউ বলছিল 41 সাল, কেউ বলতেছিল এই ফেসিবাদের মৃত্যুর পরে তার সন্তান নমরুদ এসে দেশ আবার ফেসিবাদী কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে। এই ধরনের মন্তব্য যারা করছিল অনেকেই করছিল এই মন্তব্য, কিন্তু সেই সময় আমরা স্বপ্ন দেখেছিলাম যে না, বাংলাদেশ আজকে বা কালকেই হয়তো ফেসিবাদ মুক্ত হবে। আমাদের স্বপ্ন কিন্তু সত্যি হয়েছে, আল্লাহ কিন্তু আমাদের স্বপ্ন সত্য করেছেন। তো এরকম আমরা স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখাটা দোষের কিছু না, বরং স্বপ্ন দেখাটাই সাফল্যের পথে হাঁটার প্রথম এবং প্রধান সিঁড়ি। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি ভারতকে বোমা মেরে উড়িয়ে দেওয়া ছাড়াও আরও একটি কাজ করেছেন, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির মৃত্যুর পর আপনি এবং এবি জুবায়ের যৌথভাবে ভারতীয় হাই কমিশন ঘেরাও করার উদ্যোগ নিয়েছিলেন, কর্মসূচি নিয়েছিলেন এবং সেটা আপনারা বাস্তবায়নও করেছেন। তো আমরা যেটা জানি যে সাধারণত একটি দেশের মধ্যে হাই কমিশন থাকে সর্বোচ্চ সংরক্ষিত একটি জায়গায় বা সর্বোচ্চ সুরক্ষিত একটি জায়গা। যুদ্ধের সময় সাধারণত হাই কমিশনে অ্যাটাক করা হয় না। তো এই যে হাই কমিশন ঘেরাও করা, একটি দেশের মধ্যে অবস্থিত অন্য আরেকটি দেশের হাই কমিশন ঘেরাও করা, এর মাধ্যমে আপনি কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিষিয়ে তুলছেন কিনা বা বাংলাদেশের প্রতি অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন কিনা অন্যদের? দেখুন, আপনি যেই প্রশ্নটি করলেন সেই প্রশ্নটা মূলত একটি বৃহৎ গোষ্ঠীর একটা ফ্রেমিংয়ের একটা অংশ। যারা চেষ্টা করেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে যারা একটা এজেন্ডা নিয়ে নেমেছেন যে বাংলাদেশে মানুষের মাঝে ভারতকে নর্মালাইজ করবেন, তাদের যে তাদের ফ্রেমিংয়ের প্রশ্নটাই আপনি আমাকে করলেন। আমি বলছি না যে আপনি তাদের ফ্রেমিংয়ের মধ্যে আটকা আছেন, আমি বলছি যে আপনি তারা যেই প্রশ্নটা তোলার চেষ্টা করেছেন সেটি আমার কাছে জানতে চেয়েছেন। তো এখানে দেখেন, কোনো দেশের হাই কমিশন ঘেরাও করা বা হাই কমিশন অভিমুখে মার্চ করা, আমরা যেটি করেছিলাম মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। আমরা হাই কমিশনে পর্যন্ত যাই না, আমরা একটা নির্দিষ্ট দূরত্ব, হাই কমিশনের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে সেরকম একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আমরা আমাদের কথা বলে আমরা চলে এসেছি। দেখেন, একটা দেশ যখন অন্যায় করে, একটা দেশ যখন খুনি পালে, একটা দেশ যখন জঙ্গি পালে, একটা দেশ যখন সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিয়ে আপনার দেশকে ধ্বংস করার পায়তারা চালায়, একটা দেশ যখন প্রতি বছর বা প্রতিদিনই সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারে, একটা দেশ যখন আপনার 57টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে 54টি নদীতে বাদ দিয়ে আপনার উত্তরবঙ্গকে পুরো একেবারে খা মরুভূমি বানিয়ে দেয়, সেই দেশ যে এত অন্যায় আচরণ করবে, সেই দেশকে কি আমরা এই বার্তাটাও দিতে পারবো না যে আপনি এই অন্যায় কাজটা করেন না? তাদের কাছে কি আমাদের এই মেসেজটা পৌঁছানো উচিত কিনা যে আপনার এই অন্যায় কাজ ছেড়ে দেন? এটি কি উচিত কিনা? কিন্তু মেসেজ পৌঁছানোর কি অন্য কোনো উপায় ছিল না? মেসেজ পৌঁছানোর অনেক উপায় আছে। আমরা হাই কমিশন ঘেরাও করে মেসেজ দিতে পারি, আমাদের মেসেজ পৌঁছানোর উপায় আছে, আমরা মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন করতে পারি, মেসেজ পৌঁছানোর উপায় আছে, আমরা ফেসবুকে পোস্ট দিতে পারি, মেসেজ পৌঁছানোর উপায় আছে যে আমরা বিক্ষোভ মিছিল করতে পারি। আমরা সবগুলোই করেছি, কিন্তু আমরা যেটি করিনি সেটা হচ্ছে ভারতের মতো বর্বর এই আইএমএ জাহিলিয়াত এর মূর্খদের মতো, এই বর্বর মানুষদের মতো আমরা কোনো দেশের হাই কমিশনে আমরা হামলা চালাইনি। 24 ডিসেম্বরে বাংলাদেশের আগরতলার কনসুলেটে ভারত নৃশংস হামলা চালিয়েছে, কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো হাই কমিশনে হামলা চালানো হয় নাই। আপনি বলতে পারেন বাংলাদেশে কোনো ভারতীয় হাই কমিশনে হামলা চালানো হয় নাই। বাংলাদেশের মানুষ এতটা বর্বর না, অনেক বেশি আপনার সিভিলাইজড, এবং তারা জানে যে কোনটা করতে হবে এবং কোনটা করা যাবে না। হ্যাঁ, একটা দেশ যখন বছরের পর বছর ধরে আপনার উপরে শোষণ চালিয়ে যাবে, বারবার আপনি সতর্ক করার পরও সেই সতর্কবার্তা তারা শুনবে না, একটা দেশের হাই কমিশনার এই আপনার দেশের অভ্যন্তরে বসে আপনার দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদেরকে আরও গণহত্যা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে, পরামর্শ দিবে, লজিস্টিক সাপোর্ট করবে, সেই হাই কমিশনকে পার্সোনা নন গ্র্যাটা করার এখতিয়ার যে কোনো রাষ্ট্রের আছে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী। বাংলাদেশ চাইলেই পারে যে বাংলাদেশে আমরা ভারতের কোনো হাই কমিশন রাখবো না, বাংলাদেশ চাইলেই পারে। তো কিন্তু এই যে কথাটা আপনি বললেন বাংলাদেশে ভারতের কোনো হাই কমিশন থাকবে না, আমি বলিনি, আমি বলছি বাংলাদেশ চাইলেই পারে। আমরা যদি মনে করি যে আমরা রাখবো না, আপনি তো একটা পথ বা উপায় বাতলে দিলেন যে বাংলাদেশ চাইলে নাও রাখতে পারে। যে কোনো দেশ চাইলে পারে, ভারত চাইলেও নাও পারে বাংলাদেশের। এটা কি খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বা খুব একটা যৌক্তিক হবে বাংলাদেশের জন্য? যে যৌক্তিক আর অযৌক্তিকের প্রশ্ন তখন আসবে যখন আপনার সাথে কোনো আলাপ ইনসাফের ভিত্তিতে হবে,
তখন আলাপ আসবে। আপনি তো ভারতের উপরে এখনো নির্ভরশীল, মানে আমাদের বাংলাদেশ ভারতের উপরে এখনো বাণিজ্য ক্ষেত্রে, রপ্তানি আমদানি বিভিন্ন ক্ষেত্রে এখনো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, যেহেতু ভৌগোলিকভাবে তারা আমাদের পাশে অবস্থিত। দেখুন, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, এই যে ফ্রেমিং, এই ফ্রেমিং থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে দেখতে হবে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল সেইভাবে। আপনি বললেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে ভারতের সম্পৃক্ততা আছে। ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর কত কোটি টাকা আয় করে আপনি জানেন? বা বাংলাদেশ ভারত থেকে রপ্তানি করার মধ্যে কত টাকা আয় করে আপনি জানেন কিনা? বাংলাদেশ আয় করে মাত্র 20,000 কোটি টাকার মতো সামথিং বা এরকম, আর ভারত সেখানে আয় করে 1,20,000 কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে আয় করে। এবং এই যে 1,20,000 কোটি টাকা, এটি ভারতের কোনো রাজ্যের বার্ষিক বাজেট যতটুকু তার থেকেও অনেক বেশি। তার ভারতের 26টা মতো রাজ্য আছে, তো কোনো রাজ্যের বার্ষিক যে বাজেট, সেই বাজেট থেকেও এই সংখ্যাটা বেশি আপনি অ্যানালিসিস করলে দেখতে পারবেন। তো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না। আমাদের এই সেন্সটা পরিবর্তন করতে হবে। ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল। যেই পণ্যটা আমরা ভারত থেকে আমদানি করি, সেই পণ্যটা চাইলে আমরা তুরস্ক থেকে আমদানি করতে পারি, সেই পণ্যটা চাইলে আমরা অন্য আরেকটা কান্ট্রি থেকে আমদানি করতে পারি, চায়না থেকে আমদানি করতে পারি, অনেক দেশ থেকে আমদানি করতে পারি, কিন্তু আমরা করতে পারি না কেন? কারণ ভারতের সাথে আমাদের অনেক অন্যায্য চুক্তি গত 15-16 বছর, এর আগেও হয়েছে, গত 15-16 বছর আরও অনেক গুণ বেশি হয়েছে। এবং কোনো চুক্তিতে বাংলাদেশ কোন পণ্য কিনতে পারবে, কোন পণ্যটা শুধুমাত্র ভারত থেকেই কিনবে, এই ধরনের অনেক অন্যায্য চুক্তি আছে। তো এই চুক্তিগুলো যেই চুক্তি আমাদের আদতে কোনো লাভ নেই, ফায়দা নেই, সেই চুক্তি তো আমাদের প্রয়োজন নাই। আমরা এই জন্য বারবার বলছি, আমাদেরকে এই ফ্রেমিং থেকে, চিন্তার এই লেন্সটাকে আমাদের পরিবর্তন করতে হবে যে ভারতের কোনো রাজ্য শুধুমাত্র আমাদের দেশ থেকে আয় করা অর্থ দিয়ে চলে। সুতরাং আমরা চাইলে এই আমদানিটা আমরা অন্য দেশ থেকে করতে পারি। তো আমাদের সেই অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্যর পথ যাতে আরও সহজ হয়, সেভাবে বাংলাদেশকে চিন্তা করতে হবে। আজকে দেখেন, এই যে বাংলাদেশ অনেকগুলো পণ্যের ক্ষেত্রে শুধুমাত্র ভারতের সাথে চুক্তি করে রেখেছে, শুধু তারা তাদের কাছ থেকে কিনবে। এই কারণে যেটা হচ্ছে কি, মাঝে মধ্যে ভারত চাইলেই একটা পণ্য আটকে দেওয়ার মধ্যে পণ্যের দাম বৃদ্ধি করে দিতে পারছে, কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারছে, চাইলেই এদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারছে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই বিকল্প মার্কেট বা বিকল্প বাজার আমাদেরকে খুঁজে বের করতে হবে, যাতে করে বাংলাদেশ আরও অনেক বেশি স্বাবলম্বী হতে পারে এবং আত্মমর্যাদাশীল হতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এবং সবথেকে বড় বিষয়, আপনি হয়তো জানেন না, যখন 71 পরবর্তী বা পূর্ববর্তী সময়ে এই উপমহাদেশের মানে বাংলাদেশে যতগুলো চিনির কল ছিল, সেই চিনির কল থেকে বাংলাদেশ হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করত। বাংলাদেশের যে পাটকল ছিল, এই পাটকল থেকে হিউজ পরিমাণ পণ্য আয় করত। বাংলাদেশের যেই আখের মিল ছিল, বাংলাদেশের যেই চামড়া শিল্প ছিল, এরকম অনেক শিল্প ছিল যে শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কি মনে করেন, বহির্বিশ্বে কি পাটের প্রয়োজনীয়তা এখন নাই? বহির্বিশ্বে কি চিনির প্রয়োজনীয়তা নাই? বহির্বিশ্বে কি চামড়ার প্রয়োজনীয়তা নাই? আছে কিনা? অবশ্যই আছে। তাহলে এর ধ্বংস হওয়ার কারণটা কি? কারা ধ্বংস করলো? কেন ধ্বংস করলো? এবং এখানে ধ্বংস হওয়ার সাথে সাথে সেই পণ্যটা আমাদের আবার ভারত থেকে কিনতে হচ্ছে। এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবায়। এই প্রশ্নগুলো আমাদের ভাবতে শিখতে হবে যে বিষয়গুলো, যে আমাদের শিল্প ধ্বংস করে, শিল্প কারা ধ্বংস করলো, কেন ধ্বংস করলো, কী উপায় ধ্বংস হইলো, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি আমাদের শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা যদি আবার চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা যদি আবার পাট শিল্পকে বাঁচিয়ে তুলতে পারি। দেখেন, পাট শিল্পকে বাঁচানোর জন্য গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্ট পাটের ব্যাগ, তারপর হচ্ছে পাটের বস্তায়, এইগুলোর ব্যাপারে জোর দেয়। কিন্তু বহির্বিশ্বে যে রফতানি করার ক্ষেত্রে যে সুযোগটা আছে, সেইটা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট জোর দেয় না। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সেই জায়গায় স্বাবলম্বী হওয়ার জন্য, আমাদের শিল্পগুলো পুনরায় বাঁচিয়ে তোলার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা অনেক বেশি হতে হবে। অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। এবং আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে যেটি করেন, যে বিভিন্ন দূতাবাসের সাথে চুক্তি করে ক্ষমতায় আসার একটা চেষ্টা চালান, সবাই চান। তো এই যে প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় বসার পরে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দেশের দূতাবাসে যে কেবলা বানিয়ে সেজদা দেন,
এই শিরকি কাজ বন্ধ করতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি গত 6 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলেন, সেখানে লিখেছিলেন যে জনাব সাদিক কায়েম সময়ই বলে দিবে অন্ধকার জগতের রাজা কারা। তো এই পোস্টের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন? আসলে এই পোস্টের পেছনে মর্মার্থটা কি ছিল? দেখুন, সাদিক কায়েম সেদিন রাতে হঠাৎ করে একটা পোস্ট দিলেন। তারা যক্ষু নির্বাচনে বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পরপরই তিনি একটা পোস্ট দিলেন, জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে, এরকম একটি। তো এখানে তিনি অন্ধকার জগতের রাজা কারা সেটি বলেন। সেটা তো শিবিরও হতে পারে, সেটি তো ছাত্র দল হতে পারে, সেটি তো ফেসিবাদও হতে পারে, সেটি তো অনেকই হতে পারে, এনসিপি হতে পারে। তিনি হয়তো নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বা একাধিক গোষ্ঠীকে ইঙ্গিত করেছিলেন। সেজন্য আমি পাল্টা আমার মন্তব্য হিসেবে বললাম যে সময় আসলে বলে দিবে কারা অন্ধকার জগতের রাজা। কিন্তু আপনার মন্তব্যের মাধ্যমে আমরা মনে করেছি বা দর্শকরা মনে করেছে যে আসলে আপনি বলতে চেয়েছেন অন্ধকার জগতের সাথে সাদিক কায়েমদের কোনো সম্পৃক্ততা বা শিবিরের কোনো সম্পৃক্ততা আছে। আমি এই ধরনের কথা বলতে চাই না। বা আপনি যদি মানে জানতে চান যে মানে শিবিরের সাথে বা সাদিক কায়েমদের সাথে কোনো অন্ধকার জগতের সম্পৃক্ততা আছে কিনা আমি এই ধরনের কোনো কথা মন্তব্য বলতে চাই না। সময় বলে দিবে কারা অন্ধকার জগতের রাজা আর কারা আলোর জগতের রাজা। অন্ধকার যে খুব খারাপ তা এমন নয়, কারণ অন্ধকারের মধ্যে থেকে কিন্তু সূর্যের আলো উদিত হয়। অন্ধকার জগতের মাঝেই অনেকে অনেক কিছু চেয়ে অনেক কিছু পায়, ইনসাফ সেটি বৈধভাবেই পায়, এরকম অনেক আছে। অন্ধকার জগৎ মানে শুধু আপনার যে মাফিয়া তন্ত্র এটি যেমন আছে, আবার অনেকে তো রাত্রে অন্ধকার আপনার রাত সারা রাত এই আধারের মতো জেগে থেকে স্বপ্নকে হাতড়ে ফেরে। তবে অন্ধকার জগৎ আমি যেটা বোঝাতে চেয়েছি, সাদিক কায়েম যেটা বোঝাতে চেয়েছেন, আমি জানি না তিনি কি বোঝাতে চেয়েছেন, কিন্তু জনগণ যেটা বুঝেছে তার মেসেজ পোস্টের কমেন্ট পড়লে হয়তো শুধু এটাই বোঝা যায় যে তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে হয়তো অন্ধকার জগতের রাজা বলেছেন। তা আমি সেখানে বলছি যে এমনও তো হতে পারে যে তারা অন্ধকার জগতের রাজা না, আরও অনেকেই আছে তারা অন্ধকার জগতের রাজা। এটা অনেকেই হতে পারে। এমন হতে পারে যে আজকে যাকে আমরা আলোর পথযাত্রী হিসেবে দেখতে পাচ্ছি, তারা 2 বছর পরে অন্ধকার পথের যাত্রী হয়ে যাবে, মাফিয়াতন্ত্রের পথের যাত্রী হয়ে যাবে। হতে পারে না, অনেক কিছু তো হতে পারে। আবার এমন হতে পারে আমরা আজকে যাকে অন্ধকার জগতের রাজা হিসেবে চিনতেছি, তারা নিজেদেরকে এতটাই শুধরে নিল যে আলোর দিশারি হয়ে গেল। হতেই পারে, অনেক কিছু হতে পারে, এটা সময় বলে দেবে। আপনাকে নিয়ে কিছুদিন পরপর সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রলিং হয়। আমরা দেখেছি যে অনেক সময় এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন, আপনাকে বিভিন্ন সময়ে জঙ্গলিদের পোশাক পরিয়ে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ না, 2 ধরনের মানুষ একটা বলে। একটা হচ্ছে যারা মানসুর আলমদের মতো মানুষ, তারা বলে। আর যারা হচ্ছে ফেসিবাদ এবং যাদেরকে আমরা হটিয়েছি, যাদের দুঃশাসন আমরা তাড়িয়েছি, যারা গণহত্যা পরিচালনা করেছে, যাদেরকে আমরা বিচারের মুখোমুখি করেছি, কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, তারা এই ধরনের বিভিন্ন কথা বলে থাকে। কিন্তু মানসুর আলম তো একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বা তার একটা আলাদা রাজনৈতিক সত্তা আছে বা আইডেন্টিটি আছে। তাকে আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবেই আসলে পরিচিত করাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। দেখুন, রাজনীতির একটা শিষ্টাচার বলে একটা কথা আছে। রাজনীতি একটা নীতি বলে একটা কথা আছে। এখানে ছাত্র দলের অনেকের সাথে তো আমার খুব ভালো সম্পর্ক, এবং তাদের সাথে তো আমার কথা বলতে গেলে আমার অনেক ভালো লাগা কাজ করে। আমি বলছি না যে মানসুর আলমের সাথে কথা বলতে গেলে আমার খারাপ লাগা কাজ করে। মানসুর আলমের সাথে কথা বলতে গেলে আমার ভালো লাগা কাজ করে। মানসুর আলম আপার হয়তো আমার অনেক কথা তার ভালো লাগে নেই, সে কারণে হয়তো তিনি বিভিন্নভাবে মন্তব্য করেছেন। এটাকে আমরা আসলে নেতিবাচক হিসেবে দেখতে চাই না, তার একটা মন্তব্য হিসেবে আমরা পজিটিভ হিসেবেই দেখতে চাই। এবং পাশাপাশি যারাই সমালোচনা করেন, যারাই ধরেন বিভিন্ন বডি শেমিং বা অন্যান্য বিষয়গুলো করেন, এগুলোকে আমরা আসলে ইতিবাচকভাবে দেখছি। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কারণ সবাই দাতলা মুসাদ্দেক বা মবস্টার মুসাদ্দেক এই হিসাবেও চিহ্নিত করা হয়। তো এই বিষয়গুলোকে আপনি এনজয় করেন নাকি এই বিষয়গুলো নিয়ে কষ্ট পান? এগুলো আমি আসলে খুব ভালোভাবে এনজয় করি, কারণ আমি দেখতে চাই যে কার মন, কার মানসিকতা কতটা পরিষ্কার, কতটা সুন্দর, সেটি এর মাধ্যমে ফুটে ওঠে। এবং আমি সেটা দেখতে পেয়ে মাঝে মধ্যে খুব ভালো লাগা কাজ করে যায়। মানুষদের দেখলাম কার মানসিকতা কীরকম, কার মানসিকতা আরও ভালো হতে পারতো। আবার কারো কারোর জন্য খারাপ লাগে যে তারা এরকম একটি মানসিকতা লালন করে তারা একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছেন এবং 24 পরবর্তী সময় দেশ গড়ার স্বপ্ন দেখছেন। এরকম অনেকে আছে। আপনার কি মনে হয় শুধু কি একটা নির্দিষ্ট গোষ্ঠী এই ধরনের ফ্রেমিং করে, বাকিরা করে না? যখন যার বিরুদ্ধে আপনি কথা বলবেন
তখন সেই আপনাকে যখন যুক্তিতে পেরে উঠবে না, তখন এই ধরনের বিভিন্ন কথা বলার চেষ্টা করবে। এটি স্বাভাবিক ঘটনা, এটি যুগ যুগ ধরে চলে আসছে। আল্লাহ রসুলকেও পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, এটা নর্মাল। আমরা তার অনুসারী। আমরা স্বাভাবিক আমাদের ঘটনা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এরপর আপনার জন্য আমাদের ছোট্ট কিছু র্যাপিড ফায়ার আছে। র্যাপিড ফায়ারে কি যেতে পারি আমরা? জি অবশ্যই। প্রথম প্রশ্ন, মোসাদ্দিক কি গুপ্ত শিবির? ছাত্র জনতা যেটা মনে করে। 5 জন ব্যক্তির নাম বলবো, তাদের নির্বাচনী প্রচারণা নিয়ে আপনি এক বাক্যে মন্তব্য করবেন, যেহেতু এখন নির্বাচন চলছে এবং নির্বাচনের একটা হাওয়া বইছে, প্রচারণা চলছে। প্রথম ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি। আগে আরও ম্যাচিউর হতে হবে, মির্জা আব্বাস। আরও নমনীয় হতে হবে, নাহিদ ইসলাম। ভিজিবল হতে হবে। হাসনাত আব্দুল্লাহ। ভালো করছেন। তাসনিম জারা। ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিনা সেটা আমি বলতে চাই না, তবে খুব সাহসী একটি সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা 8 আসনে কে জিতবে বলে মনে হচ্ছে আপনার কাছে, মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি? বিচারের ভার ভোটারদের। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার প্রেডিকশন জানতে চাচ্ছি। আমার প্রেডিকশন ভোটাররা নির্ধারণ করে দেবে। ভোটাররা তো সিদ্ধান্তটা নির্ধারণ করে দিবে, আলটিমেট ডিসিশন, বাট প্রেডিকশন তো ভোটাররা নির্ধারণ করে দিবে না। আমি ভোটারদের হাতে ছেড়ে দিতে চাই। ভোটাররা তো প্রেডিকশন দিবে না, মানে তারা তো আলটিমেটলি তাদের একটা জনতার ম্যান্ডেট দিয়ে একজন নেতাকে নির্বাচিত করে আনবে। আপনার প্রেডিকশন কি? দুজনই চেষ্টা করুক, যাকে জনগণ গ্রহণ করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন না, তাই তো? আগামী নির্বাচনে বিএনপির কেন জেতা উচিত বলে মনে করেন? 2টি কারণ বলবেন। বিএনপি দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আছে। দ্বিতীয়ত, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে জামাতের কেন জেতা উচিত? জামাত নৈতিক সততার চর্চা করে। জুলাই অভ্যুত্থানে একটা ভালো ভূমিকা আছে। এনসিপি কেন জেতা উচিত? জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল, তারুণ্য নির্ভর দল। আপনার কাছে কি মনে হচ্ছে আগামী নির্বাচনের পর ক্ষমতায় কে আসতে পারে, জামাত নাকি বিএনপি? আমার কাছে মনে হচ্ছে জামাত এনসিপি জোট একটি বিপুল মেজরিটি নিয়ে গভর্নমেন্ট গঠন করবে। দেখা যাক আপনার প্রেডিকশন সত্যি হয় কিনা। আমি এটা একটু ব্যাখ্যা দিতে চাই। আমাদের নির্বাচন বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে, ধরেন 14 নির্বাচন যদি বলেন, 18 নির্বাচন যদি বলেন, বা 24 নির্বাচন যদি বলেন, এগুলো ছিল দিবালোকের মতো স্পষ্ট কীভাবে নির্বাচনটা হয়েছে। কিন্তু 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনও তো ডিজিটাল কারচুপি হয়েছে। সেটা আমরা কয়জন জানি বা কয়জন বুঝতে পারি? এটা ডিজিটাল কারচুপির নির্বাচন, এবং এর মাধ্যমে ফ্রেমিং করে কেন্দ্রের রেজাল্ট যখন সমষ্টিগতভাবে যোগ করা হয়েছে তখন বদলে দেওয়া হয়েছে। এরকম ঘটনা অনেক ঘটেছে, যে কারণে যারা জিতেছেন তারা হেরে গিয়েছেন, যারা হেরেছেন তারা জিতেছেন। এভাবে ফ্রেমিং করে 111 সরকার একটা নির্দিষ্ট দলকে ক্ষমতা দিয়ে গিয়েছে। এবারে ইউনিস গভর্নমেন্টে এরকম করবে কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। কারণ ইতিমধ্যেই বেশ কিছু ডিসি এবং ইউনোদের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, সেটি আমাদেরকে যথেষ্ট ভাবায় যে 111 মতো এই গভর্নমেন্টও কোনো নির্দিষ্ট দলের সাথে চুক্তি করে তার হাতে ক্ষমতার চাবিটা বুঝিয়ে দিয়ে চলে যাবে কিনা। তার মানে আপনার ধারণা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাত এনসিপি জোট ক্ষমতায় আসবে? জনগণের ভোট যদি ব্যালট বক্সে প্রতিস্থাপিত হতে পারে, তাহলে জামাত ইসলামী আন্দোলন এবং এনসিপি এই 9, 10, 11 দলের যে জোট, সেই দল একটা লার্জেস্ট মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর কারণ হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় যদি নির্বাচন হতো, তাহলে চোখ বন্ধ করে বিএনপি 200+ আসন নিয়ে ক্ষমতায় আসতো। কিন্তু পরবর্তীতে গত 1.5-2 বছরে বিএনপির তৃণমূল এবং কোথাও কোথাও ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে আচরণ করেছেন জনগণের সাথে, সেই আচরণ তাদের জনসমর্থন অনেক কমিয়ে দিয়েছে, এবং তারা অনেক ক্ষেত্রেই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং অনেক মানুষ যারা আগে বিএনপিকে খুব ভালোবাসত, 5 আগস্ট পরবর্তী সময় এবং পরবর্তী সময়েও যারা বিএনপিকে ক্ষমতাসীন দল হিসেবে দেখতে চাইতো, তারা এখন বিএনপিকে ঘৃণা করে। শুধুমাত্র বিএনপির আইডিওলজিকে না, বিএনপি তার বর্তমান যারা নেতৃবৃন্দ আছে তার অনেকেই জিয়াউর রহমানের আইডিওলজি ধারণ করছে না, খালেদা জিয়ার আইডিওলজি ধারণ করছে না। বর্তমান বিএনপি কখনো কখনো খালেদা জিয়ার আইডিওলজির বাইরে যেও পরিচালিত হচ্ছে।
সেই কারণে তাদের জনসম্পৃক্ততা জনপ্রিয়তা অনেক কমছে। পাশাপাশি তাদের যেইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে দলকে কন্ট্রোল করা দরকার ছিল তৃণমূলে, তো অনেক আগে এক সময় যারা আওয়ামী লীগ করতো, ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে তারা খোলস বদলে অনেকে যেরকম জামাতে যোগ দিয়েছে, অনেকে যেরকম একটা বৃহৎ অংশ যেরকম এনসিপিতে যোগ দিয়েছে, এরকম আর এরকম সুবৃহৎ অংশ তারা বিএনপিতে যোগ দিয়েছে। এবং যোগ দেওয়ার পরে কিন্তু তারা চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। তো সেক্ষেত্রে জামাতকে আমি বলবো যে জামাত এখানে অনেক সফল। জামাতের বাইরে হয়তো অনেক লোক জামাতে যুক্ত হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়, কারণ 5 আগস্ট পূর্বের যদি মিছিলগুলো দেখি, যদিও জামাতের পূর্বের মিছিলগুলো বড় দেখা গেছে, কিন্তু এখন তার কিন্তু অনেক গুণ বেশি বড় মিছিল তারা করে। বিএনপির ক্ষেত্রেও সেম। তো এই যে নতুন লোকগুলো আসলো, এরা কারা? এটাকে যদি আপনি ফ্রেমিং করতে চান তাহলে 3 ভাবে ফ্রেমিং করা যেতে পারে মোটা দাগে। একটা হচ্ছে আগে হয়তো জামাত বা বিএনপি করতো কিন্তু ভয়ে রাজপথে আসতো না, জেল জুলুমের ভয়ে, এই অংশটা। আর একটা অংশ হতে পারে যারা অন্য রাজনৈতিক দল ছিল, এটা হতে পারে আওয়ামী লীগ থেকে বিএনপি জামাতে গিয়েছে অথবা বিএনপি থেকে জামাতে এসেছে, এরকম অন্য রাজনৈতিক দল থেকে এসেছে। তো এই যে হিউজ সংখ্যা নতুন করে ইনক্লুড হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, এর একটা অংশ কিন্তু চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত আছে। আর নিজ দলের নেতাকর্মীও যখন 5 আগস্ট পরবর্তী সময়ে একটা সুযোগ পেয়েছে, তখন সবাই কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেছে এবং যথেষ্ট পরিমাণ চাঁদাবাজি করেছে এবং অঢেল অর্থ সম্পদ কুড়িয়েছে সাধারণ জনগণকে শোষণ করে। সেক্ষেত্রে জামাত অনেকটা এই অন্ততপক্ষে এই জায়গাটাতে অন্ততপক্ষে তাদের ইমেজটা জনগণের কাছে একটু বেটার বলে তারা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পেরেছে আমি মনে করি। হ্যাঁ, জামাতের পুত পবিত্র ফ্রেশটা আমি বলছি না, তবে বিএনপি আর জামাতের সাথে তুলনা করলে অনেক অনেক গুণ এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ততা, মানে হাজার হাজার গুণ বললেও মানে হয়তো কম হবে। কারণ বিএনপির যদি 100টা এলিগেশন পান, জামাতের হয়তো আপনি 1টা এলিগেশন খুঁজে পাবেন বা 2টা এলিগেশন খুঁজে পাবেন। এরকম এই যে পার্সেন্টেজের হিউজ কম, এই কারণে জামাত এগিয়ে থাকবে। রাজনীতির মাঠে আপনি নিজের সমকক্ষ মনে করেন কাকে? আমি আসলে কাউকে নিজের সমকক্ষ মনে করতে চাই না। নিজেকে কি সবার চেয়ে উপরে মনে করেন? তাহলে আমি নিজেকে সবার উপরেও মনে করতে চাই না। আমি নিজেকে মুসাদ্দিক হিসেবে বিবেচনা করতে চাই এবং সেটি বিবেচনা করে নিজের নিয়মিত ডেভেলপটা করতে চাই। আমি সবার কাছ থেকেই কিছু কিছু শিখি, সবার কাছ থেকে কিছু কিছু জিনিস বর্জন করি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শহীদ হাদী ভাইয়ের বিচারের জন্য আপনারা কিছুদিন আন্দোলন করেছিলেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শহীদ হাদী ভাইয়ের বিচারের জন্য যে আন্দোলন সেটা অনেকটা স্তীমিত হয়ে গেছে। তো হাদী ভাইয়ের বিচার কি বা হাদী ভাইয়ের হত্যার বিচার কি আদৌ এই বাংলাদেশে হবে? দেখুন, আশাই বাঁচে আশা। আমরা তো আশাবাদী। যদি কোনো জাতির মধ্যে আশা না থাকে, সেই জাতি তো কখনো বেঁচে থাকতে পারে না। কোনো ব্যক্তির মধ্যে যখন দেখবেন যে কেউ আশাহীন হয়ে পড়ে, তখনই কিন্তু সে সুইসাইড করে। যে ঘটনাগুলো, সুইসাইডের ঘটনাগুলো আপনি পর্যালোচনা করেন। সুতরাং আমরা প্রত্যেকে আশাবাদী থাকতে চাই এবং আশাবাদী হতে চাই। এবং আমি দৃঢ়ভাবে, তবে আমি অন্তত হাদী ভাইয়ের বিচারের ক্ষেত্রে আমি দৃঢ়ভাবে আশাবাদী যে হাদী ভাইয়ের হত্যার বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। এবং এর সাথে যারা যারা জড়িত হতে থাকতে পারে, জঙ্গি লীগ, ভারত, এটা তো আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি। এর বাইরেও আমরা যাদেরকে দেখতে পাইনি, যারা এই হাদীর ভাইয়ের খুনিকে জামিন পাইতে সহযোগিতা করেছে, যে সিভিল ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই জানা সত্ত্বেও যে হাদীর পাশে একজন খুনি ঘোরাফেরা করছে, একজন অস্ত্রধারী সন্ত্রাসী জানা সত্ত্বেও তারা যখন ব্যবস্থা গ্রহণ করছে না তার ব্যাপারে, আপনি জানেন, আপনি কতটুকু জানেন আমি জানি না, আপনি খোঁজ নিয়ে নিশ্চয়ই জানতে পারবেন। 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যারা এই মিছিল করেছে, আন্দোলন করেছে, প্রত্যেকটা মিছিল শেষে সিভিল ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই তারা প্রত্যেকটা লোক সম্পর্কে নোট নেয় এবং তারা কারা, কেন এই মিছিলে আসলো, কোন দল এবং তার কি কি হিস্ট্রি, আমল নেওয়া, সবগুলো তারা খুঁজে বের করে প্রত্যেকটা মিছিলের ক্ষেত্রে। এবং হাদী ভাইয়ের মিছিলের ক্ষেত্রে যে এর ব্যতিক্রম হয়েছে, এর ভাবারই সুযোগ নেই, তো হয়েছে। তারা জানতো, তারা এমন হতে পারে তাদের কেউ কেউ এটার সাথে ইনভলভ ছিল, হতেই পারে। এমন হতে পারে গভর্নমেন্টের কেউ এটার সাথে ইনভলভ ছিল। তা না হলে তো রাতারাতি এভাবে সীমান্ত পাড়ি দিয়ে আর এক দেশে পালিয়ে যাওয়া সম্ভব না। তো সুতরাং
এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে মানে পুলিশ প্রশাসনের কেউ কেউ এর সাথে জড়িত আছে কিনা, এতদিন পর্যন্ত আমাদের জড়িত আছে কিনা। পডকাস্টে যারা এসেছিলেন তারা সরকারি বিভিন্ন সংস্থার সম্পৃক্ততা এখানে তারা আশঙ্কা করছিলেন যে সরকারি বিভিন্ন সংস্থা হয়তো জড়িত থাকতে পারে। এই প্রথম আপনার কাছ থেকে আমরা মানে আশঙ্কা পেলাম এরকম যে উপদেষ্টাদের মধ্যেও হয়তো কেউ কেউ জড়িত থাকতে পারে। এই আশঙ্কাটা আমাদের মঞ্চে, পডকাস্টের মঞ্চে প্রথম কেউ দিল। আমি কাউকেই জবাবদিহিতার বাইরে রাখতে চাই না। যদি উপদেষ্টা পরিষদের যাদের উপর এই বাংলাদেশকে নিরাপদ রাখার দায়িত্ব ছিল, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতো, তাহলে তাদের কাছে ইনফরমেশন থাকতো যে শহীদ ওসমান হাদি ভাইয়ের চারপাশে একজন অস্ত্রধারী সন্ত্রাসী যে কিছুদিন আগে জামিন পেয়েছে, সে এখন ঘোরাফেরা করছে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে এই তথ্যটা সিভিল ইন্টেলিজেন্সের কাছে ছিল না। অবশ্যই ছিল। আমি এটি বিশ্বাস করতে চাই না, কারণ প্রত্যেকটা সন্ত্রাসী যখন বের হয়, জামিন পায়, তখন তার সবসময় তার গতিবিধি পর্যবেক্ষণ রাখা হয়। আমি তো সামান্য একদিন ডিবিতে গুম ছিলাম, এরপর থেকে তো আমাকে সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। আমি টের পাই, আমি দেখতে পারি। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি তো কোনো সন্ত্রাসী না, সাধারণ একজন ক্ষুদ্র কর্মী মাত্র। তো এরকম কিন্তু প্রত্যেকটা সন্ত্রাসী, প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ সবার ক্ষেত্রে তারা খোঁজখবর রাখে এবং তাদের রুটটা তারা ট্র্যাকটা তারা সবসময় চিনে রাখে, দেখে রাখে। তো আমি এইটা আসলে একেবারে কাউকেই সন্দেহের বাইরে রাখতে চাই না। আমি কাউকেই জবাবদিহিতার বাইরে রাখতে চাই না। হয় তাদের দায়িত্ব পালনের ঘাটতি ছিল কারো কারো, অথবা কেউ কেউ ইনভলভ থাকতে পারে, অথবা তারা যে অদক্ষ সেটার কারণে এটা হয়ে উঠতে পারে। কোনোভাবেই আমি মনে করি না যে কাউকে প্রশ্নের বাইরে রাখা উচিত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা ইদানিং দেখতে পেয়েছি যে নির্বাচনের ক্যাম্পেইনের ক্ষেত্রে একটি দল প্রচারণা করছে, আমি দলের নাম নেব না, একটি দল প্রচারণা করছে যে তাদেরকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, বা তাদেরকে ভোট দিলে পূর্ববর্তী যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আরেকটি দল প্রচারণা চালাচ্ছে যে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তাদেরকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া, বা এগুলো বলে একটা নির্দিষ্ট গোষ্ঠী আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে টানতে যাচ্ছে। ইদানিং সম্প্রতি একটা বক্তব্য ভাইরালও হয়েছে তাদের দলের একজন নেত্রীর। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার বা তুলনা করলে আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি গুরুতর মনে হয়? দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন যে কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাচ্ছে, কোনো দল, আমি কোনো দল বলতে চাই না। কারণ আপনি যে দলের কথা বলছেন সেই দলদের বিশ্লেষণ করলে আপনি দেখতে পাবেন যে এটি হাতে গোনা কয়েকজন করে, হাতে গোনা কয়েকজন, এবং তার পরবর্তীতে তারা তাদের বক্তব্যের ব্যাখ্যা প্রদান করে যে স্লিপ অফ টাং হয়েছে, বা তারা এইভাবে ফ্রেমিং করতে চায়নি, কথাটা এইভাবে হয়ে গেছে, অথবা বক্তব্যের কাট পিস নিয়ে এইভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এরকম হয়। তবে যে রাজনৈতিক দলের ব্যাপারে বলছেন, সেই রাজনৈতিক দল তাদের সততাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। ঠিক একইভাবে আপনি আরেকটা দলের কথা যারা বলেন যে আওয়ামী লীগ একে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল এতদিন, এইটাও আমি মনে করি না এটা কোনো দল এই ধরনের বক্তব্য দিয়েছে। আমি মনে করি যে কোনো দলের অন্তর্গত কেউ মানে স্লিপ অফ টাঙের মাধ্যমে বক্তব্য দিয়ে ফেলতে পারে, বা কেউ মানে এটা সবার বক্তব্য এরকম না, এটি ভিন্ন ভিন্ন ব্যক্তির একটা বক্তব্য হতে পারে। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। এবং যে দলের কথা বললেন সেই দলের ওই একটা হিউজ আপনার কর্মপরিকল্পনা জনগণের সামনে ইতিমধ্যে তারা উপস্থাপন করেছে এবং আরও করতেছে। তো সুতরাং তাদেরও একটা অপার সম্ভাবনা আছে। তো তারা এরকম দুই একজনের কথা বাদ দিলে তারা দেখবেন যে ডেভেলপমেন্ট নিয়ে বেশি কথা বলছে, যে আমরা এটা চাই, আমরা এই সিস্টেম রাখতে চাই, এটা রাখতে চাই না। তারা কৃষকদেরকে এম্পাওয়ার করার কথা বলছে, পরিবারকে এম্পাওয়ার কথা বলছে। এটা খুব ভালো একটা জিনিস, ফ্যামিলি কার্ড, ফ্যামিলিকে এম্পাওয়ার করা। তো এই যে কথাগুলো বলছে, এটা তো নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। তো সুতরাং তাদের যে সৎ চিন্তা, এই সৎ চিন্তাটাকে আপনাকে দেখতে হবে। দুই একজন ব্যক্তি কি বলল সেটি বিচার বিশ্লেষণ করা। তার মানে এক দুইজন জান্নাতের টিকিট বিক্রি করার কথা বললো, সেটা আসলে পুরো দলের বক্তব্য হিসেবে আপনি বলছেন না? তবে যদি পুরো দল বক্তব্য হিসেবে আমি বলছি না, আমি এটা বলতে চাই না। তবে এই ধরনের যখন তাদের কোনো এমপি ক্যান্ডিডেট এই ধরনের বক্তব্য দেয়, কোনো মানে বড় নেতা, কেন্দ্রীয় নেতা বা স্থানীয় নেতা যখন এই ধরনের বক্তব্য দেয়, তখন
তাদের কাছে জিজ্ঞাসা করা হলে হয়তো তারা বলে যে এটি তারা ভুল বলেছে, এই বক্তব্য তারা সমর্থন করে না, কখনো কখনো তারা বিবৃতিও দেয়। কিন্তু যখন তারা এটিকে মানে মেনে নেবে এবং এটার প্রতিবাদ করবে না দলীয়ভাবে এবং কারণ দর্শাবে না যে আপনি এটি কেন বললেন, এই ধরনের শিরকি কথা বা এই ধরনের বানোয়াট কথা, ভিত্তিহীন কথা, ভণ্ডামিপূর্ণ কথা, তখন তারা এটা জবাবদিহি তারা আমাদের আনবেন না। তখন যদি না এনে থাকেন সেক্ষেত্রে ওই দলের প্রতিও এই দায়টা বর্তাবে। সেই একইভাবে আগেরটার ক্ষেত্রেও ওই দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিএনপির অনেক কর্মী এবং অ্যাক্টিভিস্ট এতদিন ধরে ঢালাওভাবে না ভোটের ক্যাম্পেইন করলেও কিন্তু আমরা সম্প্রতি সময় দেখেছি যে তাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একজন বলেছেন যে তারা গণভোটের পক্ষে, তো বা তারা গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে ক্যাম্পেইন চালাবেন বা তারা গণভোটের হ্যাঁ দেওয়ার পক্ষে অবস্থান নেবেন। তো নির্বাচনের মানে সবটুকু সময় জুড়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে শেষ সময়ে এসে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালানোর ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি খুব পজিটিভলি নিচ্ছেন? দেখুন, বিএনপির অনেকেরই জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফেসিবাদের সময়ে একটি হিউজ ত্যাগ এবং ভূমিকা আছে এই অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের হাতে বুঝে পাওয়ার ক্ষেত্রে। তো বিএনপির যেটা উচিত ছিল যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকা, সেটির স্টেটমেন্ট তারা গতকালকে নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এটি জাতির সামনে পরিষ্কার করেছেন তারা হ্যাঁয়ের পক্ষে। এর আগে অনেক নেতৃবৃন্দ এটা প্রকাশ করেছেন, পরিষ্কার করেছেন। তবে এটাও আমি দেখেছি যে বিএনপির অনেক তরুণ অ্যাক্টিভিস্ট যখন জুলাই সনদে গণভোটে হ্যাঁ না এর একটা সিদ্ধান্ত মানে ঘোষণা করা হয় বা কোনো একটা সময় সিদ্ধান্ত হয় না অথবা হওয়ার একটা প্রক্রিয়ায় আছে, সম্ভবত সে সময় হ্যাঁ না ভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হয় না বা এরকম হতে পারে, অনেকেই না লিখে লাল সবুজের একটি ব্যাকগ্রাউন্ডে না লিখে একটা ফটো কার্ড আপলোড করেছিলেন অনেকেই। এটা অনেককে আমরা দেখেছি যে না। তবে এটি আসলে কি তারা গণভোটে না এর কথা বলেছেন নাকি অন্য কোনো বিষয়ে না বলেছেন এটি স্পষ্ট না। তবে হ্যাঁ, এটি তৃণমূলে আমরা বা অনেক নেতার মুখে আমরা না এর কথাও শুনেছি। তবে বিএনপি যে দলীয়ভাবে স্ট্যান্ড ঘোষণা করেছে সেটিকে আমরা আসলে সাধুবাদ জানাতে চাই। আমরা আশা রাখবো যে সারা দেশের মানুষকে সচেতন করার ক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখবে এবং গণভোটে হ্যাঁ না এই অপশনের ক্ষেত্রে হ্যাঁয়ের পক্ষে এবং হ্যাঁয়ের প্রয়োজনীয়তার আর পক্ষে তারা দেশব্যাপী জনগণের সামনে একটা হিউজ ক্যাম্পেইন পরিচালনা করে জনগণের সচেতন করে তুলে। আমরা এই আশাটা রাখতেই পারি, আমরা এই আশাটা হারিয়ে ফেলতে চাই না, আমরা আশাটা রাখতে চাই। আপনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হননি কেন, এক বাক্যে বলবেন? এক বাক্যে বলা আসলে কঠিন। যুক্ত কেন হইনি, আপনি আমার যদি মানে 5 আগস্ট পূর্ববর্তী বা পরবর্তী পাবেন না হয়তো, পূর্ববর্তী যদি আমার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের বিভিন্ন ছবি দেখেন আপনি দেখতে পাবেন যে আমি অনেক রাজনৈতিক দলের প্রোগ্রামে আমি আছি। ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র দলের অনেক প্রোগ্রামে গিয়েছি, শিবিরের কোনো প্রোগ্রামে গিয়েছি, তারপরে হিউজ ছাত্র মৈত্রীর কোনো প্রোগ্রামে গিয়েছি, এবং অনেক রাজনৈতিক দলের ছাত্র ফেডারেশনের প্রোগ্রামে গিয়েছি। আমি অনেক রাজনৈতিক দলের প্রোগ্রামে আমার যাওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে যাওয়ার সুযোগ না হয়ে থাকে তারপর তাদের সাথে আলাপ হয়েছে, কথা হয়েছে। তো আমি সবগুলো রাজনৈতিক দলকে খুব কাছ থেকে বোঝার চেষ্টা করেছি এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আমার জনসাধারণের শিক্ষার্থীদের যে ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চান না, এখন হয়তো সেই ম্যান্ডেটটা আছে শিক্ষার্থীদের মাঝে, কিন্তু এখন তারা ট্যাগিংয়ের ভয়ে বা অন্যান্য বিষয়ের কারণে তারা এই ধরনের কথা বলতে সাহস পায় না সেভাবে। আপনি যখন পার্সোনালি জিজ্ঞেস করবেন যেটা চাই কিনা, বলবেন চাই না, কিন্তু যখন তাকে বলবেন যে একটা কথা বলতে, তিনি ভয় পাচ্ছেন, যে ভয়ের সংস্কৃতিটা আবার ফিরে আসছে। তো এটা আমাদের জন্য আসলে আশঙ্কাজনক। তবে আমার যে মানে অবস্থান, আমি কেন কোনো রাজনৈতিক দলে এখনও গেলাম না, আমি এখনও যাইনি এর মানে যে আমি কোনোদিন রাজনৈতিক দলে যাব না এমনটা তো না। আমি যে কোনো রাজনৈতিক দলে যেতে পারি, যে কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে পারি, যে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলতে পারি। আমি চাইলে নিজেও একটি রাজনৈতিক দল সৃষ্টি করতে পারি। আমি করবো কি করবো না সেটা এখনই বলছি না,
চাইলে করতে পারি। তো আমি এখনও ইন্ডিভিজুয়াল থাকার পিছনে আমার যেই ইচ্ছাটা কাজ করছে যে আপনি কোনো রাজনৈতিক দলে গেলে সেই রাজনৈতিক দলের খারাপ কাজের দায়ভারটা আপনাকে নিতে হবে। দেখেন, আপনি যখন নিজে সৎ মনে করবেন, নিজের কাছে নিজে শতভাগ সৎ থাকবেন, সেই সময় সেই সৎ থাকার পরিপ্রেক্ষিতে আপনি অন্য আরেকটা রাজনৈতিক দলের বা যে রাজনৈতিক দলে আপনি যোগ দিচ্ছেন সেই রাজনৈতিক দলের পাপের ভাগিদার আপনি স্বাভাবিকভাবে আপনি হতে চাইবেন না। কারণ যখন আপনি যতই নিজের কাছে সৎ থাকেন না কেন, যখন ওই রাজনৈতিক দলে আপনি যাবেন তখন স্বাভাবিকভাবেই সেই রাজনৈতিক দলের অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলার সক্ষমতা আপনার থাকবে না। কথা বললে তো আপনি সেই রাজনৈতিক দল থাকতে পারবেন না। তো এই কারণেই এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত অ্যাক্টিভিস্ট হিসেবেই আছি, অ্যাক্টিভিস্ট হিসেবে কথা বলার চেষ্টা করছি। কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছি, কখনো কোন রাজনৈতিক দলের বিপক্ষে বলছি। ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে? ভবিষ্যৎ বা সময় বলে দেবে যে কোন রাজনৈতিক দলে যাব বা নতুন কোন রাজনৈতিক দল নিজেই গঠন করবো কিনা, এই সময় বলে দেবে। আওয়ামী লীগকে রিফর্ম করা নিয়ে ইদানিং আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন, যেটা বিভিন্ন ফটোকার্ড আকারে প্রচারিত হয়েছে। তো এই রিফর্মড আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটা আপনি কিভাবে দেখছেন? ধরেন একটি আম গাছ থেকে আমি বের হয়, বা ধরেন একটা শুকর যেটি জন্ম দেয় সেটাও শুকরই হয়, শিশু শুকর। আমি এই ধরনের কোনো রাজনৈতিক দলকে আমি উদ্দেশ্য করে এটা বলতে চাই না ঢালাওভাবে, এটা বলা উচিত না, এটা অনেকেই উদাহরণটা দিয়ে থাকেন। তবে যেটি আমি বলতে চাই যে যারা আওয়ামী লীগ করেছে প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগার হিসেবেই আওয়ামী লীগ করেছে। তো এইখানে আমার যে অবস্থানটা, আমি আসলে শহীদ ওসমান হাদী ভাইয়ের যে অবস্থান সেটাতে আমি আসলে আস্থা রাখতে চাই। আমাদের শহীদ ওসমান হাদী ভাই এই ক্ষেত্রে যেই পথটা দেখিয়ে দিয়ে গেছেন যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল, কেন্দ্রীয় বলেন, মহানগর পর্যায়ে বলেন, বা জেলা পর্যায়ে বলেন, বা উপজেলা পর্যায়ে বলেন, তারা প্রত্যেকেই কিছু অংশ বাদ দিলে, মানে সামান্য কিছু বাদ দিলে একেবারে সিংহভাগই জুলাই গণহত্যার সরাসরি অংশগ্রহণ করেছে। এবং যারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নাই বা এটার প্রতিবাদ করে নাই, তারা কার্যত আওয়ামী লীগের এই অপকর্মকেই সমর্থনে জুগিয়েছে। সুতরাং নেতৃত্ব স্থানীয় কারো নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নেই। এবং আওয়ামী লীগের তো রাজনীতি ফেরার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। এত বড় জঙ্গি সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ায় নাই। আপনি যেইগুলোই বলেন, ধরেন যেই সংগঠনগুলো, আমি কোনো জঙ্গি সংগঠনের নাম বলতে চাই না, যাদের কথাই বলেন না কেন, আপনি হিসাব করে দেখবেন যে এত বৃহৎ লেভেলের অস্ত্রধারী সংগঠন আর দ্বিতীয়টা নেই। সেনাবাহিনীর পরে সবথেকে বেশি অস্ত্রধারী সংগঠন এই উপমহাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধু আওয়ামী লীগের হাতেই আছে, আওয়ামী লীগের হাতেই ছিল। সেই অস্ত্র তারা জনগণের উপর চালিয়েছে। 200 সহস্রাধিকের অধিক মানুষকে তারা শহীদ করেছে এবং গত 15-16 বছর ধরে তারা এই মাফিয়াতন্ত্র কায়েম করে রাখছে। সুতরাং কোনো জঙ্গি সংগঠনের, কোনো সশস্ত্র জঙ্গি সংগঠনের যাদেরকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে তারা অস্ত্রধারী সন্ত্রাসী ছিল এবং তারা গণহত্যা পরিচালনা করেছে, যার স্বীকৃতি জাতিসংঘের মানবাধিকার কমিশন দিয়েছে, সেই জঙ্গি সংগঠনের, সশস্ত্র জঙ্গি সংগঠনের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার, কোনো সুযোগই নেই। তবে ওসমান হাদী ভাই যেটা বলেছেন, যারা এই আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত হয় নাই, কোনো অপকর্মের সাথে নাই, তো আওয়ামী লীগ করছে অপকর্মের সাথে যুক্ত হয় নাই, বা কাউকে কোথাও যে একটা অপকর্ম করতে না পারছে সেও কোথাও কাউকে না কাউকে ডমিনেন্স করছে, এটা থাকাটাই মনে করেন যে একটা অষ্টম আশ্চর্য, যে আওয়ামী লীগ করছে কিন্তু কোনো অপরাধের সাথে যুক্ত হয়নি। তারপর যদি এরকম যারা আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলে, ওসমান হাদী ভাইয়ের ভাষ্যমতে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে ভাগ করে দেওয়া উচিত। তারা বিভিন্ন রাজনৈতিক দলে, সেটা হতে পারে জামাত, সেটা হতে পারে বিএনপি, সেটা হতে পারে এনসিপি, তারা সেই রাজনৈতিক দলগুলোর সাথে ছড়িয়ে যেতে পারে। আর আমি এটাও মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা হিউজ মামলা বাণিজ্য হয়েছে, আপনি এটার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকবেন। মামলা বাণিজ্যের মাধ্যমে একই অপরাধীর নামে অনেক মামলা দিয়ে তার কাছ থেকে পার্সেন্টেজ নেওয়ার মাধ্যমে মামলা থেকে নাম কাটানো, এরকম হয়েছে। আবার অপরাধ করে নাই এমন ব্যক্তির নামেও মামলা দেওয়া হয়েছে, জীবনে কোনো অপরাধের সাথে হয়তো সম্পৃক্ত হয় নাই বা ওই ধরনের বড় ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় না, এই ধরনের মানুষের নামে মামলা দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তো এই ঘটনার সাথে যারা জড়িত, এগুলো নিয়ে
বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ধরনের মামলা বাণিজ্য নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং যারা যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে নিপীড়ন করার আর কোনো অধিকার কারণে। যৌক্তিকতা নেই। আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ রাজনৈতিক এমপি মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আমার এমপি মন্ত্রী হওয়ার এরকম কোনো ইচ্ছা বা খায়েশ বা চাহিদা এরকম নেই। আমার ইচ্ছা, আমি সবসময় আমি যেটি বলার মধ্যে তৃপ্তি খুঁজে পাই, যেটি বলার মাঝে প্রশান্তি খুঁজে পাই, যেটি বলার মাঝে নিজের কাছে সৎ মনে হয়, সেই কথাগুলো যাতে আমি সবসময় বলে যেতে পারি, সেটি আমার সবসময় প্রত্যাশা। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার বা কোনো প্রত্যাশা ব্যক্ত করার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা, আপনারা কেউ সিঙ্গেল কোনো ব্যক্তি নন, আপনারা সাধারণ কোনো নাগরিক নন। আপনারা প্রত্যেকেই জুলাই অভ্যুত্থানে সংগঠন করেছেন, আপনারা ফেসিবাদ তাড়িয়েছেন, আপনারা ডাইনি ড্রাকুলা হাসিনাকে তাড়িয়েছেন, আপনারা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠনকে দেশ থেকে তাড়িয়েছেন, আপনারা দীর্ঘ 15-16 বছর ধরে জেকে বসা ফেসিবাদী শক্তিকে এই দেশ থেকে উৎখাত করেছেন। সুতরাং আপনারা কোনো সাধারণ কোনো ব্যক্তি নন, আপনাদের প্রত্যেকের ঘাড়ে জিম্মেদারি আছে। সুতরাং এই জিম্মেদারি, আজকে আমরা বেঁচে আছি, আপনি বেঁচে আছেন শুধুমাত্র জুলাই 24-এর শহীদরা জীবন দিয়েছে বলে আমি আজকে বেঁচে আছি। সুতরাং সেই শহীদদের রক্তের প্রতি আমাদের ঋণ আছে, আর সেই শহীদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সেই শহীদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে সারা জীবন। এই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে। সেই শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে ভোটের রিগিং ঠেকানোর মাধ্যমে। সেই শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে শহীদদের স্বপ্নের আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। সেই শহীদদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার মাধ্যমে। সুতরাং আপনি কোনো ব্যক্তি নন, আপনি কোনো একা নন, আপনার সাথে জুলাই শহীদদের শক্তি রয়েছে। আপনি নিজেকে একা মনে করবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না, নিজেকে শক্তিশালী হিসেবে আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং অন্য বন্ধুকে, যে এখনও হতাশায় নিমজ্জিত আছে, যে মনে করে এই বাংলাদেশের পক্ষে ভালো হওয়া সম্ভব নয়, তাকে আশাবাদী করে তুলুন। নিজে মশালবাহী হয়ে প্রত্যেকটি নিভে যাওয়া মশালকে জাগিয়ে তুলুন এবং জাগিয়ে তোলার মাধ্যমে আপনারা জীবনব্যাপী এই লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবেন। এই শপথ গ্রহণ করুন। পাশাপাশি আপনারা প্রত্যেকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁকে বিজয়ী করার লক্ষ্যে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে সারা দেশবাসী, যেই বন্ধুটি হ্যাঁ ভোটের গুরুত্ব জানে না তাকে সেই গুরুত্ব উপলব্ধি করান। যে বন্ধুটি জুলাই সনদ জানে না তাকে সেটিকে বুঝিয়ে বলো যে জুলাই সনদ কেন জরুরি। যেই বন্ধুটি এখনও চাঁদাবাজের সাথে জড়িত আছে, এখনও দুর্নীতির সাথে জড়িত আছে, তাকে বুঝিয়ে দিন এর মাধ্যমে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে সেই মর্ম ব্যথাটা জাগিয়ে তুলুন। যারা ভোট রিগিং করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কেন্দ্রে কেন্দ্রে দল মত নির্বিশেষে আপনারা সুদীর ইস্পাত সুদূর দুর্গ গড়ে তুলুন, যাতে করে আপনার মত প্রকাশের স্বাধীনতা, আপনার ভোটদানের স্বাধীনতা, আপনার একটা দলকে রাজনৈতিক ক্ষমতায় বসানোর স্বাধীনতা এবং সেই দলকে আবার উৎখাত করার স্বাধীনতা, এই যে আপনার শক্তি, এই শক্তি যাতে ভুলুণ্ঠিত না হয়। আপনি যদি আপনার কেন্দ্রে, আপনার মহল্লার কেন্দ্রে, আপনার বাড়ির কেন্দ্রে যদি ভোট রিগিং ঠেকাতে ব্যর্থ হন, তাহলে যারা ভোট রিগিং করবে তাদের হাতে আপনাদেরকে ঠিক সেই খুনি হাসিনার মতো, খুনি হাসিনা যেভাবে গত 15-16 বছর ধরে ফেসিবাদী শাসন কায়েম করেছে, আপনাদের উপর নিপীড়ন করেছে, সেই একই নিপীড়ন আপনাদের উপর চালাবে। সুতরাং আপনারা সবাই কেউ ডিভাইডেড থাকবেন না, যেই মতেরই হন না কেন, সে যেই চিন্তারই অধিকারী হন না কেন, যেই ধর্মের অধিকারী হন না কেন, যেই বর্ণের অধিকারী হন না কেন, আপনারা ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ হন, গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ হন এবং নিকটবর্তী সময়ের মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে ভোট রিগিং ঠেকানোর ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হন এবং যারা ভোট রিগিং করবে তাদেরকে একটি দাঁত ভাঙা জবাব এবং প্রতিহত করার মতো যতটুকু শক্তি দরকার সেই শক্তি নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। এই দাবিটা এবং পাশাপাশি জুলাই শহীদদের রক্তের ঋণ, যেই রক্তের মাধ্যমে আমরা আজকে বেঁচে আছি, যাদের শাহাদাতের কারণে আমাদের বেঁচে আছি, আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, সেই শহীদদের যে আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আপনাদের আজন্ম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের কথা। আমাদেরও একই প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হোক জনতার, আগামীর বাংলাদেশ হোক ন্যায় ও সমতার বাংলাদেশ গড়ে তুলতে আমাদের জনপালসের ক্যাম্পাস পালস পডকাস্ট থেকে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা বা একই আহ্বান থাকবে। আপনারা সমতার বাংলাদেশ গড়ে তুলতে, ন্যায়ের বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে হ্যাঁ দিন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।